আসসালামু আলাইকুম আদাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাইয়া আজকে তোমাদের সাথে এসে পড়েছি আমাদের হাফ ইয়ারলি রিভিশন লাইভ নিয়ে, যেখানে তোমাদের ক্লাস 10 এর ফার্স্ট পেপার নিয়ে সকল সমস্যার সমাধান থাকবে। আজকের ক্লাসে আমরা ওভারঅল একটা কোয়েশ্চেন কিভাবে একদম বেস্ট ওয়েতে সলভ করা যায় সেটা আমরা শিখবো। সিন প্যাসেজ তো আমরা কম বেশি পারি, বাট সিন প্যাসেজ আরো কম টাইমে কিভাবে সলভ করা যায়, কিভাবে ইজিলি সলভ করা যায় সেই টেকনিক শিখবো। অনেকে রিঅ্যারেঞ্জে প্রবলেম থাকে, যে রিঅ্যারেঞ্জ ভাব মিলাতে পারি না, কারো স্টোরি আসলে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো বুঝে পাই না, সেটা সমাধান দিব। কিভাবে সামারি লিখতে হয় প্রপারলি, সামারিতে কিভাবে ফুল মার্কস পেতে হয় সেটারও আজকে সমাধান থাকবে। তার পাশাপাশি সাবস্টিটিউশন টেবল, যেটা খুবই ইজি একটা জিনিস, বাট তোমাদের অনেকের এখানে ভয় কাজ করে, ভাইয়া আমি তো আসলে টাইম মিলাতে পারি না, আমি ইনফরমেশনগুলো একবারে কালেক্ট করতে পারি না, সেটাও কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। অ্যান্ড ম্যাচিং তো দুধ ভাত, এটা নিয়ে কোনো টেনশন আজকের পরে আর থাকবে না। সো আমাদের ক্লাসে ফার্স্টে আমরা সিন প্যাসেজ থেকে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব, কোশ্চেন আনসার সলভ করব, দেন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাব, ম্যাচিংয়ে যাব, এরকম এক এক করে আমরা একটার পর একটা হচ্ছে আমরা সলভ করতে থাকবো। কিন্তু এর মধ্যে কিন্তু আমি একাই খালি ক্লাস নিলে হবে না, তোমারও আমাদের হেল্প করতে হবে, যে কিভাবে তোমাদের কনফিউশনগুলো আমি সলভ করতে পারি। সেটা কিভাবে করবা, অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবা কোনো কিছু না বুঝলে, যে ভাইয়া এটা তো এইভাবে করা যায়, ওভাবেও কি করা যায়, অথবা ভাই আমি এই জিনিসটা বুঝি না, আরেকবার কি আমাকে একটু বুঝাইতে পারবে। সো তোমাদের যাবতীয় কনফিউশন যেগুলো আছে এতদিন ধরে তুমি মাথার ভিতরে রেখে দিছো, সেগুলো অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে দিবে। অ্যান্ড একটা জিনিস অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে শেয়ার দিতে হবে লাইভটি, ঠিক আছে? ওকে, অ্যান্ড লাইভ শেয়ার দিলে কি হবে জানো, লাইভ শেয়ার দিলে হচ্ছে তোমরা যে খুব সবচেয়ে বেশি শেয়ার দিবা তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার সিলেক্ট করা হবে, যাকে আমরা 10 মিনিটস করে একটি টি শার্ট গিফট করবো। অ্যান্ড আজকের ক্লাসে যে শুধুমাত্র গিফট হবে সেটা কিন্তু না, আমাদের প্রতিটা এই ক্লাসগুলোতে তোমরা যারা এরকম সিলেক্টেড উইনার হবা তারা সবাই একটা করে প্রতি ক্লাস থেকে তোমরা টি শার্ট গিফট পাবে, ঠিক আছে? সো ইতিমধ্যে আমি দেখিনি আমাদের সাথে অলরেডি কে কে জয়েন করে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রোকসানা জয়েন করেছে, দেন টিটু জয়েন করেছে, রাহে জয়েন করেছে, আহানাফ, শাহরিয়া, নাবিল, দেন হাফসা, লোকমান হোসেন। ওকে, কে ওকে কে কোথা থেকে জয়েন করেছে আমাকে এটাও একটু জানিয়ে দিও। ওকে, সো আমি দেখতে পাচ্ছি সাকিব আল হাসান জয়েন করেছে, ক্রিকেটার সাকিব আল হাসান নাকি আবার। ওকে, দেন ইমন আহমেদ, মোসাম্মদ সালমা, নাবিল, পারভিন, কামাল, দেন হচ্ছে শারিয়া, তাসনিম। গ্রেট, অ্যামেজিং। বাই দ্য ওয়ে, ক্লাস কিন্তু আমি সবসময় একটা কথা বলি, যে ক্লাস কখনো একা করে কোনো মজা নেই, লাইফে কোনো কিছু একা করে মজা নেই। আর ক্লাসের মধ্যে একটা জিনিস যেটা অনেকের কাছে বোরিংও লাগতে পারে, সেটা একা কেন করবা, ইন্টারেস্টিং বানানোর জন্য কি করতে হবে আমরা সবাই জানি, তাই না? কি করবো আমরা আমরা হচ্ছে আমাদের সকল ফ্রেন্ডদেরকে এখনই মেনশন দিব, মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসবো, যে আমি একা ক্লাস করবো আর তোরা চিল করবি ঘুমাবি, এটা হবে না। সবাইকে এখনই ক্লাসে নিয়ে আসো, সবাই একসাথে ক্লাস করি, প্যারা খাইলেও একসাথে খাই, মজা করলেও একসাথে মজা করি, আর শিখতে হইলেও একসাথেই শিখি, তাই না? সো সবাইকে এখনই ক্লাসে নিয়ে আসো, জয়েন করে ফেলতে হলো। ওকে, গ্রেট। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি তোমাদের অনেক ফ্রেন্ডসরা জয়েন করে ফেলেছে, চমৎকার। সো হ্যালো অজয় কুমার, মিসবা, হালিমা, দেন জান্নাতুল তাজরি, ইশরাত, জুবার আহমেদ ফারদিন, দেন হচ্ছে তালেব, দেন হচ্ছে আলমগীর, শারিয়া, অথই, নুহা, ইফসা, মাহবুবা, ফাইজা, নাজমা খাতুন। গ্রেট গ্রেট, চমৎকার। ফ্রেন্ডদেরকেও মেনশন করা শুরু করছো দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, অ্যামেজিং। ওকে, সো যারা একটু লেট করে জয়েন করছো তাদেরকে আবারও বলে দিই, এই ক্লাস 10-এ যেই হাফ ইয়ারলি লাইভ ক্লাসটি হচ্ছে, সেটা যে সবচেয়ে বেশি শেয়ার করবা তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার সিলেক্ট করা হবে, যাকে আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে একটি টি শার্ট গিফট করা হবে, ঠিক আছে? টি শার্ট গিফট যদি পেতে চাও, আমাদের সাথে যুক্ত হতে চাও, অবশ্যই এক্ষুনি তুমি তোমার প্রোফাইল থেকে শেয়ার করো, এবং বিভিন্ন গ্রুপসে অ্যান্ড যত জায়গায় শেয়ার করা যায় বেশি বেশি করে শেয়ার করে ফেলো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই টি শার্টটি কিন্তু আমার কাছে নিয়ে আমার কিন্তু রিকোয়েস্ট করে রাখছি যেন আমাকে একটা দেয়, কিন্তু বলছে আগে স্টুডেন্টদেরকে দিব, স্টুডেন্টরা পাওয়ার পর যদি বাকি থাকে তাহলে আপনি পাবেন, না হলে পাবেন না। সো তোমরা যদি শেয়ারটা না করো সেক্ষেত্রে আমার কিছু একটা লাভ আছে বাই দ্য ওয়ে, সো আমি একটা আর্লি পেয়ে যেতে পারি। আর তোমরা যদি নিজেরা পেতে চাও দেন অবশ্যই এখনই শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? অ্যান্ড আমি তোমাদেরকে কেন শেয়ার দিতে খালি বলতেছি, আমার নিজেরও তো শেয়ার দেওয়া উচিত, তাই না? সো আমিও আমার প্রোফাইল থেকে আজকের ক্লাসটি শেয়ার দিয়ে দিই, চলো দেন আমরা একসাথে সবাই মিলে ক্লাসটি শুরু করে দিব। ওকে,
ইয়েস, গ্রেট। আমার প্রোফাইল থেকে শেয়ার ডান, দেন আমি একটা গ্রুপের মধ্যে শেয়ার করে দিই। তোমরা এরকম তোমাদের খালি হচ্ছে প্রোফাইল না, যদি তোমাদের কোনো ফ্রেন্ডের গ্রুপও থাকে সেগুলো তো শেয়ার করে দাও এখন, ঠিক আছে? আমিও শেয়ার করে দিচ্ছি আমার এন্ড থেকে। ইয়েস, ডান ডান, গ্রেট। ওকে, সো আমরা এখন ক্লাসটি শুরু করে দিতে পারি, তাই না? লেটস স্টার্ট। সো আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো হচ্ছে ফার্স্ট পেপার, তাই না? ফার্স্ট পেপার নিয়ে যাবতীয় যত কনফিউশন, সব কনফিউশন আজকে আমরা দূর করে ফেলবো একটি ক্লাসে। ফার্স্ট পেপার সলভ করার জন্য অনেকে চিন্তা করতে পারো, ভাইয়া ফার্স্ট পেপার তো আসলে সলভ করা কি আছে, এটা অনেক ইজি, না পড়লেও মার্কস পেয়ে যায়। হ্যাঁ, অবশ্যই পেতেই পারো, কিন্তু ইজিকে তো আরো ইজি বানানো যায়, তাই না? সেটাই আমরা দেখবো কিভাবে আমরা ইজিকেও আরো ইজি করতে পারি, কিভাবে আমরা খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে পারি। ঠিক আছে, আমরা একটা একটা হ্যাকস দেখবো, দেন ট্রিক্স দেখবো। দেখো আজকে আমরা সিন প্যাসেজ দেখবো, রিঅ্যারেঞ্জ দেখবো, ম্যাচিং দেখবো, সাবস্টিটিউশন টেবিল দেখবো, সামারি দেখবো, পোয়েম দেখবো। আমরা সবকিছু, ও হ্যাঁ অবশ্যই ভুলেই গেছিলাম তোমাদেরকে বলতে, পোয়েম। পোয়েম তোমাদের এবার নতুন আসছে, যে আগে কখনো পোয়েম থেকে আনসার করতে হয়নি, তাই না? সো পোয়েম থেকে কিভাবে প্রপারলি আনসার করতে হয়, পোয়েমটা আসলে কিভাবে পড়তে হয়, সেটা আমি তোমাদেরকে আজকে কিন্তু বলে দিব। তোমাদের যে ফ্রেন্ডদের পোয়েমের প্রবলেম আছে তাদেরকেও জলদি জলদি ডেকে নিয়ে আসো, যাতে তাদের পোয়েমের প্রবলেমটা সমাধান হয়ে যায়। ইয়াস, দ্য টি শার্ট, যেটা আমার কাছে নেই, অ্যান্ড তোমরা যদি শেয়ার না দাও তাহলে আমি একটা পেয়ে যেতে পারি, ঠিক আছে? আর শেয়ার যদি তোমরা দাও তাহলে তোমরা পেয়ে যাবে। ওকে, সো শেয়ার করবা বেশি বেশি, একজন লাকি উইনারকে প্রতিটা ক্লাসে এই টি শার্টটি গিফট করা হচ্ছে। সো লেটস স্টার্ট। ফার্স্টে আসতেছে আমাদের সিন প্যাসেজ। সিন প্যাসেজের সাজেশন কিন্তু তোমরা পেয়ে গেছো, এবং ওভারঅল ফার্স্ট পেপার সাজেশন কিন্তু আমাদের কমিউনিটিগুলোতে হচ্ছে সার্কুলেট করা হয়ে গেছে। যারা এখনো পাওনি অবশ্যই আমাদের কোর্সগুলোতে এনরোল্ড হয়ে যাও বা আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও। খুবই ইম্পর্টেন্ট একটি তোমার প্যাসেজ হচ্ছে মেহেরজান। মেহেরজান খুবই ইম্পর্টেন্ট একটি প্যাসেজ, সেটা আমরা হচ্ছে পড়বো। বাট তোমাদের প্রশ্নে যখন প্যাসেজটা দেওয়া থাকবে, ফার্স্ট অফ অল কি করতে হবে? সো এক একজনের এক একটা স্ট্র্যাটেজি থাকে, ঠিক আছে? আমার একটা স্ট্র্যাটেজি হচ্ছে ফার্স্টে কোশ্চেনগুলো পড়ে আসা, ঠিক আছে? যখনই তুমি দেখবা সিন প্যাসেজে উপরে দেওয়া আছে, আমরা একটা ভুল করি হচ্ছে ফার্স্টে সিন প্যাসেজটা পড়ি, দেন প্রশ্ন উত্তরগুলোতে যাই, ততক্ষণে আমি সিন প্যাসেজটা আবার ভুলে যাই। তখন আবার গিয়ে সিন প্যাসেজটা পড়ি, দেন আবার এক এক করে হচ্ছে আনসারগুলো বের করি। এতে কিন্তু তোমার টাইমটা ডাবল লাগতেছে, তাই না? একবারে কাজ হচ্ছে না, তোমার একই কাজ দুইবার রিপিট করা লাগতেছে। এটা তুমি সমাধান কিভাবে করতে পারো, ঠিক আছে? এটা সমাধান করার উপায় হচ্ছে তুমি ফার্স্টে প্রশ্নগুলোতে যাবে। ফর এক্সাম্পল আমি যদি প্রশ্নতে যাই, মানে আমি সবগুলো প্রশ্ন পড়বো না, বাট ধরো তুমি তোমার কোশ্চেন পেপারতে একসাথে সবগুলো প্রশ্ন পাবা, তাই না? ধরো তুমি দেখলা যে এমসিকিউ নাম্বার 1-এ ওয়ার ডাজ মেহেরজান লিভ নাও, এরকম তুমি একটা একটা করে সবগুলা প্রশ্ন একবার চোখ বুলাবা, ঠিক আছে? সবগুলো প্রশ্ন একবার চোখ বুলিয়ে যাবা। চোখ বুলানোর পরে হচ্ছে তোমার মাথায় একটু সেট করে নিবে, আচ্ছা আমার কি কি বের করতে হবে, আর এই 7টা এমসিকিউ বের করতে হবে, আর এই 5টা ফর এক্সাম্পল আর কোশ্চেন আনসার বের করতে হবে। আমি এই এই জিনিসগুলো খুঁজতেছি। সো তুমি যখন অলরেডি জানো যে তুমি কি খুঁজতেছো, তখন তুমি যখন প্রথমবার পড়বা, ওইটা পড়বা, তখনই কিন্তু হচ্ছে সাথে সাথে তুমি পড়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে আনসারগুলা। অ্যান্ড অবশ্যই হাতে একটি পেন্সিল রাখবা। পেন্সিল দিয়ে তুমি তোমার রিকোয়ার্ড যে কোশ্চেনগুলো তুমি খুঁজতেছো ওইগুলা অবশ্যই আন্ডারলাইন করে নিবা, সেগুলো হচ্ছে যাতে তুমি ডিরেক্টলি পরে গিয়ে আনসারগুলা তুলে দিতে পারো। আচ্ছা, এখন আমরা পড়ি, ঠিক আছে? খুবই থরোলি পড়বো, যাতে হচ্ছে আমাদের কোনো প্রকার কনফিউশন না থাকে। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু দেখতে পাচ্ছ যে কঠিন কঠিন যেই ইংলিশ ওয়ার্ডগুলো আছে সেগুলোর আমি বাংলা অর্থ দিয়ে দিছি। সো আশা করি তোমাদের ওয়ার্ড মিনিং বুঝতে কোনো সমস্যা হবে না। অ্যান্ড যখনই তুমি একটা স্টোরি পড়বা, ইম্পর্টেন্ট পয়েন্টারগুলো কি সেগুলো মনে রাখা খুব জরুরি, ঠিক আছে? উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেগুলোর উপরে তুমি একটু জোর দিয়ে পড়বা, একটু মনে রাখার চেষ্টা করবা, কারো জীবন কাহিনীর মতো। পড়াকে গল্পের মতো মনে করবা, তাহলে আসলে পড়া মনে থাকে বেশি। পড়াকে পড়া মনে করলে আমরা আসলে পরীক্ষা ভালো করতে পারি না। পড়াটাকে এনজয় করতে হবে, গল্পের মতো নিতে হবে। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। আচ্ছা, মেহেরজান একটি মেয়ে, যে তোমার সিরাজগঞ্জের একটি বাঁধের ওখানে একটি বস্তি আছে, সেখানে সে বসবাস করে। কোথায় বসবাস করে? সিরাজগঞ্জের তোমার যে নদীর একটা বাঁধ আছে সেখানে সে একটা বস্তি আছে, সেখানে বসবাস করে। The whispering wind of the river Jamuna makes the fire unsteady.
আমরা যেহেতু ফার্স্টে দেখলাম সে যমুনা নদীর একটা তীরের মধ্যে বসবাস করে, সো যমুনা নদীর যে তোমার হচ্ছে কি, যমুনা নদীর যে তোমার হচ্ছে উইসপারিং বলতে ফিসফিসে, ফিসফিসে যেরকম হচ্ছে তুমি যখনই কেউ নদীর সামনে গেছো, নদীর সামনে গেলে একটা ফিস করে একটা কানের মধ্যে সাউন্ড লাগে না যখন নদীর বাতাসটা তোমার কানে লাগে, ওরকম বলতেছে যে ওই ফিসফিসে বাতাস যে যমুনা নদীর, সেটা সে যখন রান্না করতে বসে সেই রান্না করার আগুনটাকে কি করে দেয়, আনস্টেডি করে দেয় বা অস্থির করে দেয়, আনস্টেডি করে দেয় বা অস্থির করে দেয়। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দি টার্ময়েল ইন হার লাইফ। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এই প্যাসেজ থেকে খুব ইম্পর্টেন্ট একটা লাইন এটা। দ্য ডান্সিং ফ্লেম রিমাইন্ড মেহেরজান অফ দি টার্ময়েল ইন হার লাইফ। এই যে ডান্সিং ফ্লেম, যে তোমাদের আরিফ স্যারের মতো যে তোমার ফ্লেমটা নাচানাচি করতেছে, ঠিক আছে? সো ইয়েস, মাঝে মধ্যে দেখলে মনে হয় যে ঘুমের তালা থাকলে যে আগুন দেখলে নাচতেছে, বাট আসলে নাচতেছে না। সো ওই ডান্সিং ফ্লেম যেটা আছে, বাতাসের কারণে যে ফ্লেমটা নাচতে থাকে, সো ওই ডান্সিং ফ্লেমটা তাকে তার জীবনের যে অশান্তি আছে, তার জীবনের যে অশান্তি আছে সেই অশান্তিগুলোকে মনে করিয়ে দেয়। কি মনে করিয়ে দেয়? তার জীবনের সকল অশান্তিকে মনে করিয়ে দেয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, আমি এটা এমনি একটু মার্ক করে রাখতেছি। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। খুব বেশি দিন আগের কথা না। নট লং এগো এটা একটা ফ্রেজ যেটা মানে বোঝায় যে খুব বেশি আগের কথা না। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। আ ফ্যামিলি, তার পরিবার ছিল। অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, এটা মানে কি আবাদি জমি এবং গবাদি পশু, আবাদি জমি এবং গবাদি পশু। কবি ফিল হচ্ছে নিজেকে। The corrosion of the Jamuna gradually consumed all her land and property. The corrosion of the Jamuna gradually consumed all her land and property. তার দেখো খুব বেশি দিন আগের কথা না, তার কাছে সব কিছুই ছিল। তার পরিবার ছিল, তার হচ্ছে আবাদি তোমার হচ্ছে জমি ছিল এবং গবাদি পশুও ছিল। কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এগুলা কিভাবে হারিয়েছে সে? এগুলা হারিয়েছে হচ্ছে যমুনার কারণে। দ্য corrosion অথবা ক্ষয় অফ দি যমুনা, যমুনা নদীর যে নদী ভাঙ্গনটা হয় সেটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বা ক্রমাগতভাবে কনজিউমড অল হার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি, তার যত জায়গা জমি সম্পত্তি ছিল ওই সবগুলোকে যমুনা নদী আস্তে আস্তে খেয়ে ফেলছে। ইট ফাইনালি ক্লেইমড হার লাস্ট শেল্টার ডিউরিং দি লাস্ট মনসুন। এবং তার যে শেল্টার ছিল বা তার যে বাসস্থান ছিল, ঠিক আছে, আশ্রয়স্থল ছিল যেটা, সেই আশ্রয়স্থল বা তার বাসাটাকে, তার ঘরটাকে গত বর্ষায় তোমার যমুনা অবশেষে খেয়ে ফেলে। মানে সব কিছু খেয়ে ফেলার পরেও তার একটা জিনিসই বাকি ছিল, তার নিজের ঘরটা। সেই ঘরটাও যমুনা নদী তোমার গত বছরের যে বর্ষাকাল ছিল সেই বর্ষাকালে সেটাকে গিলে ফেলে। আচ্ছা, এখন এই পুরা যে স্লাইডটার আমি একটা ছোট্ট বাংলায় আবার সামারি দিই, যেটা তোমার এমসিকিউগুলোকে সলভ করতে তোমার ইজি হবে। একটু পরে যে এমসিকিউগুলো আসবে ওইটা কিন্তু আমি সলভ করবো না, তোমরা সলভ করবো, আগে থেকে বলে রাখছি। সো কমেন্টসে আনসার দিতে প্রিপেয়ার্ড হয়ে যাও, ওকে? সো ফার্স্টে বলতেছে মেহেরজান একটি মেয়ে যে সিরাজগঞ্জের তোমার যমুনা নদীর বাঁধের ওখানে একটি টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট আছে, সেখানে সে একটা বস্তিতে বসবাস করে, ঠিক আছে? এবং ওখানে যে যমুনা নদীর যে ফিসফিসে বাতাসটা তার রান্নার বা চুলার আগুনকে যে তোমার হচ্ছে ডান্স করায়, ঠিক আছে, ওই ডান্সিং ফ্লেমটা দেখে তার জীবনের যত টার্ময়েল বা যত অশান্তি আছে ওই সবগুলোর কথা তার মনে পড়ে যায়। এবং নট লং এগো, খুব বেশি দিন আগের কথা না, মেহেরজানের কাছে সব কিছুই ছিল। তার পরিবার ছিল, তার হচ্ছে আবাদি তোমার হচ্ছে জমি গবাদি পশু ছিল, অনেক কিছু ছিল, সব কিছু ছিল। কিন্তু যমুনা নদী ধীরে ধীরে তার এই সব কিছুকে ধ্বংস করে ফেলে, সবগুলোকে গিলে ফেলে। এবং অবশেষে গত বর্ষাকালে যমুনা নদী তার যে এই সর্বশেষ যেই আশ্রয়স্থলটা ছিল, তার ঘরটা ছিল, সেই ঘরটাকেও খেয়ে ফেলে, ঠিক আছে? সো এটা ছিল এই স্লাইডের পড়া। তারপরে স্লাইডে আমরা দেখতেছি ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভাওয়ার মেহেরস হাউস। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভাওয়ার টু মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবলস, গার্ডেন অ্যান্ড দি ব্যাম্বু বুশ। শুধুমাত্র একদিন লাগছে,
একদিন লাগছে যমুনা নদীর কি করতে, ডিভাওয়ার মানে হচ্ছে খেয়ে ফেলা বা গিলে ফেলা, ঠিক আছে? ওই যে তোমার অ্যাটাক অন দি টাইটেন্সে দেখো না, মানুষদেরকে ধরে করে খেয়ে ফেলে, দেন হচ্ছে তোমার এরকম যে মনস্টারদেরকে দেখায় মুভিতে যে গিলে ফেলতে থাকে। সো যমুনা নদীকে ওরকম একটা মনস্টার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে মনস্টারটা কি করছে শুধুমাত্র একদিনে মেহেরজানের ঘর, গাছপালা, জায়গা জমি সম্পত্তি, ইভেন বাসঝোপ যে ছিল সেটাকেও গিলে ফেলছে একদিনের মাথায়। She had a happy family once. তার একসময় খুবই সুখী একটি পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to diseases that the cruel hunger and poverty brought to the family. ঠিক আছে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটি লাইন। এখানে দেখো কি বলতেছে, তার একসময় খুবই সুখী একটা পরিবার ছিল, কিন্তু ওভার দি ইয়ার্স মানে আস্তে আস্তে বছর যে পার হয় তার সাথে সাথে সে কাকে কাকে হারাইছে, লস্ট মানে হারিয়ে ফেলেছে, তার হাজবেন্ডকে হারিয়েছে এবং তার পুরো পরিবারকে হারিয়েছে। তার হাজবেন্ডকে আর পরিবারকে কি কি কারণে হারিয়েছে এই বিষয়গুলো আমরা জেনে নিই। টু ডিজিজেসের কারণে, তাই না? তোমার ডিজিজের কারণে হচ্ছে হারিয়েছে, তোমার রোগ বালাইয়ের জন্য হারিয়েছে। অ্যান্ড রোগ বালাইগুলার কেন হয়েছে বা রোগ বালাইগুলো তোমার কিভাবে হয়েছে যদি দেখি, রোগ বালাইগুলো হওয়ার পিছনে কারণ ছিল হচ্ছে ক্রুয়েল হাঙ্গার, মানে কি ক্ষুধা। পেটে খাবার না থাকলে ইমিউন সিস্টেমও কাজ করে না। যারা হচ্ছে খুব ভাব নিয়ে আমি ডায়েটিং করতেছি, আমি খাবো না, ঠিক আছে, অনেক মানুষ ভাই খাওয়ার জন্য খাবারও পায় না, ঠিক আছে, এত ডায়েট করা লাগবে না, মিনিমাম খাইতে হবে, ঠিক আছে, একদম না খায়া থাকলে অথবা না খাইলেই চলে সারাদিন, এইসব ফ্লেক্স নিয়েও লাভ নেই, খাইতে হবে। অনেকে খাইতেই পারে না, চাইলেও খাইতে পারে না, এবং তোমরা যে অসুস্থ হও সেটা না খাওয়ার জন্য হও। সো ক্রুয়েল হাঙ্গারের কারণে, প্রচুর নিষ্ঠুর ক্ষুধার জন্য, এবং পোভার্টি বলতে কি বোঝায়, দারিদ্রতার কারণেও তোমার হচ্ছে এই রোগ বালাইগুলা মেহেরজানের পরিবারের হয়। সো ক্ষুধা এবং দারিদ্রতা, এই দুইটা কারণে তার পরিবার পরিজনের হচ্ছে তোমার কি হয়, বিভিন্ন ধরনের রোগ বালাই অসুখ বিসুখ হয়, এবং সে অসুখ বিসুখ রোগ বালাইয়ের কারণে হচ্ছে তার হাজবেন্ড এবং তার সন্তান তাদেরকে সে পরিপূর্ণভাবে হারিয়ে ফেলে, তারা মারা যায়। Now she is the only one left to live on with the loss and pain. বর্তমানে সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে শি ইজ দি অনলি ওয়ান টু লিভ, তার মানে হচ্ছে একমাত্র সেই বেঁচে আছে, তাই না? সো হাউ স্যাড ইজ দ্যাট, মানে তোমার পরিবারের সবাই মারা গেছে বাট তুমি একাই বেঁচে আসো, এর চেয়ে কষ্টদায়ক তো কিছু হইতে পারে না, এর চেয়ে তো মরে যাওয়া বেটার মনে হয় অনেকের কাছে, তাই না? সো এটাই কিন্তু বলতেছে যে নাও শি ইজ দি অনলি ওয়ান লেফট টু লিভ, তার পরিবারের সবাই মারা গেছে, শুধুমাত্র সে একা বেঁচে আছে এই সকল লস, ক্ষতি এবং হচ্ছে পেইন, কষ্ট নিয়ে। The greedy যমুনা has shattered her dreams and happiness. এবং এই গ্রিডি বা লোভী যমুনা কি করছে, তার যত প্রকার স্বপ্ন ছিল, তার যত প্রকার সুখ ছিল, এই সব স্বপ্ন, এই সব সুখকে শ্যাটার্ড করে দিচ্ছে, মানে কি ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, একদম গুঁড়া গুঁড়া করে ফেলে, ভেঙে ফেলা যে জিনিসটাকে বলা হয় সেটাকে বলা হয় শ্যাটার্ড বা হচ্ছে ছিন্ন ভিন্ন করে ফেলা, ঠিক আছে? সো এই স্লাইডের যদি আমি একটা ওভারঅল সামারি দেই বা হচ্ছে ওভারঅল এক্সপ্লেইন করি বাংলায়, সেটা হচ্ছে যে মেহেরজানের ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব কিছু খেয়ে ফেলতে যমুনা নদীর শুধুমাত্র একদিন লাগছে, এবং তার আগে একটি তোমার সুখী পরিবার ছিল, কিন্তু আস্তে আস্তে সে তার হাজবেন্ড এবং সে তার পুরো ফ্যামিলিকে বিভিন্ন রোগ বালাইয়ের কারণে হারিয়ে ফেলে, যে রোগ বালাইগুলো আসছিল হচ্ছে দারিদ্রতা এবং হচ্ছে তোমার ক্ষুধার থেকে, ঠিক আছে? এবং সে বর্তমানে একাই বেঁচে আছে, আর কেউ তার পরিবারের বেঁচে নেই এই সকল পরিমাণের দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে। এবং তোমার যমুনা অবশেষে তার জীবনের সকল স্বপ্ন এবং সকল সুখকে একদম ভেঙে চুরমার করে দেয়, ভিন্ন করে দেয়, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এমসিকিউতে আসবো, যেখানে তোমরা আমাকে আনসার করবা, ওয়্যার ডাজ মেহেরজান লিভ নাও? আমি জানি তোমাদের আনসার করতে এখন একদমই কষ্ট হবে না, তোমরা সবাই প্যাসেজটা মনোযোগ দিয়ে শুনছো এবং বুঝে গেছো, তাই না? A, B, C or D. In a forest near Shirazganj, in a house on arable land, in a slum on the Shirazganj town protection embankment, or in a shelter built by the government. কোনটা হবে? Let's see. আমি দেখতে পাচ্ছি অনেকগুলো A দেখা যাচ্ছে। In a ফরেস্টে ছিল। ওকে, বিবেক সি বলছে। এখন আমরা অনেকগুলো সি দেখতে পাচ্ছি। পাওয়ার গেমিং, তাহসিন ইকবাল, দেন হচ্ছে আয়েশা, রবিউল, এয়ার জান্নাত, দেন হচ্ছে ওকে শাওমি, দেন এহসান মাহমুদ, দিশা। ওকে, তোমরা সবাই সি বলতেছো, সো আমি এখানে কিছু বলার নেই, তোমরা আনসারটা দিয়ে দিচ্ছেন ইয়েস।
সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রেট গাইস, চমৎকার। সো এখন এমসিকিউ নাম্বার 2 তে যাই। হোয়াট মেক্স দ্য ফায়ার আনস্টেডি ইন মেহেরজান স্লাম? মেহেরজানের যে বস্তি আছে সেখানে কোন জিনিসটা ফায়ারটাকে আনস্টেডি করে দেয়? হেভি রেইনফল, দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, হার মুভমেন্ট অ্যারাউন্ড দি ফায়ার, আ ফল্টি স্টোভ। আ ফল্টি স্টোভ মানে নষ্ট চুলা, ঠিক আছে? আমার বাসায় যদিও আজকে চুলাতে আগুন আসতেছে না, বাট চুলা ঠিক আছে, গ্যাস নেই। বাই দ্য ওয়ে, সো কোনটা? হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, হার মুভমেন্ট অ্যারাউন্ড দি ফায়ার, সে কেন ফায়ারের চারপাশে মুভ করবে? ওকে, বিপ্লব, সাকিব, শিহাব, দেন মিসবা, শাওমি, কুক উইথ রিফা, আচ্ছা ওর রান্নার ব্যাপারে ভালো জানতে পারে, জোবায়ের, মেহউইশ, দিশা রয়, তাসনিম জাহান, দেন প্রবল সরকার, সারবি। ওকে, গ্রেট, চমৎকার। ইয়েস, তোমরা সবাই বলতেছো বি, বি ছাড়া আমি কোনো আনসারই দেখতেছি না। সো বি আনসারটা দেখি ঠিক হয় কিনা। অ্যান্ড ইয়েস, এক্সেলেন্ট ওয়ার্ক, চমৎকার। সো প্রাউড অফ ইউ। অ্যান্ড ইয়েস, দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা। বাই দ্য ওয়ে, ক্লাস 10 এর হাফ ইয়ারলি রিভিশন লাইফ কিন্তু আমাদের 20 মে থেকে শুরু হয়েছে এবং 4 জুলাই পর্যন্ত চলতে থাকবে। আমাদের রুটিনটা এখানে দেওয়া আছে। যারা যারা একদম তোমাদের হাফ ইয়ারলি বা প্রি টেস্ট এক্সামের প্রিপারেশন 100তে 100 করতে চাও, তারা অবশ্যই তোমার হচ্ছে কমেন্ট দেওয়া লিঙ্কে ঢুকে আমাদের সাথে জয়েন করে ফেলো। তার পাশাপাশি যদি তোমাদের আরও যাবতীয় কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, 16910-তে অবশ্যই কল দিয়ে তোমরা জেনে নিতে পারবে। আর দেরি কেন, এখনই জয়েন করে ফেলো যারা এখনো জয়েন করোনি। ওকে, সো এমসিকিউ নাম্বার 3, হোয়াট ডাজ দ্য ডান্সিং ফ্লেম রিমাইন্ড মেহেরজান অফ? ডান্সিং ফ্লেম যেটা আছে সেটা মেহেরজানকে কিসের কথা মনে করিয়ে দেয়? হার চাইল্ডহুড মেমোরিজ, হার টাইম অন দ্য রিভার, দ্য টার্মোয়াল ইন হার লাইফ, হার লস্ট ক্যাটল। কোনটা হতে পারে? 3 নাম্বার অপস। সো কোনটা হতে পারে? Yes, the turmoil in her life. Very good. Mohammad Ohi, Rehana, Arnab, Saifa, Misbah, Farhan, Bibek, Rajdeep, Abdullah Hanaf, Diba, Fahmida Sarkar, Tayaba Akhtar. Very good, guys. Okay, number 4. What caused Meherjan to lose her land and property? What caused Meherjan to lose her land and property? কোন জিনিসটার কারণে মেহেরজান তার ল্যান্ড এবং তার প্রপার্টি হারিয়ে ফেলছে? কোনো সাইক্লোনের কারণে, ফ্লাড বা বন্যার কারণে, আর্থকুয়েক ঘূর্ণিঝড়ের জন্য, নাকি রিভার এরোশন বাই দি যমুনা, যমুনার রিভার এরোশনের কারণে, নদী ভাঙ্গনের কারণে? কোনটা হতে পারে? ওকে, আমি দেখতে পাচ্ছি আব্দুল কালাম, পাওয়ার গেমিং, সৌরভ মিয়া, শাওমি, দেন সালমা, আমিলা, চম্পা, দিশা রয়, নাসরিন আক্তার, জান্নাতুল বুশরা, আলিফ, ইসমিতা আমিন, ফাহমিদা সরকার। ইয়াস, গ্রেট ওয়ার্ক, রিভার এরোশন বাই দি যমুনা। ওকে, এমসিকিউ নাম্বার 5, হোয়াট ডিড দ্য রিভার যমুনা ডেভার ইন জাস্ট ওয়ান ডে? শুধুমাত্র একদিনে যমুনা নদী কোন জিনিসটা খেয়ে ফেলছে? অনলি হার ভেজিটেবল গার্ডেন, শুধুমাত্র তার হচ্ছে সবজির বাগান, হার হাউস, ট্রিজ, গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ, তার ঘর, তার গাছপালা, তার বাগান, তার হচ্ছে বাঁশঝাড়, অনলি হার ক্যাটেল, শুধুমাত্র তার গবাদি পশু, অনলি হার শেল্টার, শুধুমাত্র তার ঘর। কি হতে পারে? ওকে, তাবাসুম, পারভিন, স্বাধীন, এটা কি তাণ্ডবের স্বাধীন নাকি? দেন কুক, রেহানা, আব্দুল, দেন রোজেলা, দেন ওহি, এহসান মাহমুদ, দিশা রয়, রিয়া মনি, জান্নাতুল বুশরা, দেন ইমতিশা, ফাহমিদা সরকার, অর্ণব। ইয়াস, ভেরি গুড। অ্যান্ড ইয়াস, সবকিছু খেয়ে ফেলা একদিনে, তাই না? অনেক ক্ষুধার্ত ছিল, যমুনা নদী অনেক ক্ষুধার্ত ছিল। সে শুধুমাত্র একটা দুইটা জিনিস খাইলে হবে না, তার সবকিছু খাইতে হয়েছে, সেদিন শেষে সবকিছু খেয়ে ফেলছিল। ভেরি গুড। আচ্ছা, ওকে, আমাদের এখানে একটু আজান দিচ্ছে। সো আমরা আজানের জন্য একটু কিছুক্ষণ হচ্ছে চুপ থাকি আমরা, দেন আমরা আজানটা শেষ হলে ক্লাসটা শুরু করে দিব। এর মাঝে তোমরা যারা নামাজ পড়তে যাবা, জলদি নামাজ পড়ে এসে পড়ো, সমস্যা নেই, এটা তো রেকর্ডেড ফাইল, তুমি পাবাই, রেকর্ডটা থাকবেই, যতটুকু মিস করছো ওইটুকু আবার রেকর্ড থেকে একটু দেখে নিও। বাট নামাজটা অবশ্যই ইম্পর্টেন্ট, যারা যারা নামাজে যেতে চাও নামাজ গিয়ে পড়ে আসতে পারো। আমি একটু কিছু কয়েক সেকেন্ড চুপ থেকে আজানটা শেষ হওয়া পর্যন্ত। ওকে,
ওকে, সো আজান শেষ হয়ে গেছে আমাদের এদিকে। সো হোয়াট ব্রট ডিজিজেস টু মেহেরজানস ফ্যামিলি, মেহেরজানের পরিবারের কাছে তোমার হচ্ছে ডিজিজেস, রোগ বালাইগুলো কিভাবে আসছে? রিভার ওয়াটার দিয়ে, পলিউশনের জন্য, ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টির জন্য, নাকি ওয়াইল্ড অ্যানিমেলসের জন্য? আই থিঙ্ক ওয়াইল্ড অ্যানিমেলস তো কোথাও ছিল না, ভয়ঙ্কর জন্তু জানোয়ার বা হিংস্র জন্তু জানোয়ারের কথা আমরা কোথাও পড়ি নাই। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট ডিলিটেড নামের একজন আনসার দিচ্ছে, সে আসলে এটা আমরা ডিলিট করা নেই মনে হয়। আতিয়া জয়নাব, দেন হচ্ছে আহনাফ, দেন আহমেদ, দেন হচ্ছে ওকে, এখানে পাই পাই দিয়ে কিছু নাই বাই দ্য ওয়ে। দেন হচ্ছে রেহানা, বিশাল, বিবেক, রানা, দিশা, তাহিফা, জান্নাতুল, ফাহমিদা সরকার, দেন তাইবা আক্তার, নাবিল, দেন তাজবুল, জিয়ন। ইয়েস, গ্রেট। ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি, ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টির কারণে, ভেরি গুড। ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টির কারণেই সে তার পরিবারকে হারিয়ে ফেলছে। ওকে, লাস্ট এমসিকিউ, হোয়াট ইজ দ্য ওভারঅল মুড অফ দি প্যাসেজ? এই প্যাসেজের এরকম সবসময় দেখবে একটা থাকবে যেটা আসলে প্যাসেজ থেকে একটু বাইরে, যেটা প্যাসেজটা বুঝে থাকলে তুমি সঠিকভাবে আনসার করতে পারবা। ওভারঅল এই প্যাসেজটার মুডটা কেমন ছিল? খুব জয়ফুল অ্যান্ড হোপফুল, খুব হচ্ছে আশাবাদী এবং আনন্দদায়ক ছিল এটা, খুবই স্যাড অ্যান্ড ট্র্যাজিক ছিল, খুবই কষ্টদায়ক ছিল এবং বেদনাদায়ক ছিল, এক্সাইটিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, খুবই এক্সাইটিং ছিল এবং অ্যাডভেঞ্চারাস ছিল, নাকি পিসফুল অ্যান্ড কাম, খুবই শান্তিদায়ক প্রশান্তিদায়ক ছিল? কি হবে? 7, সবাই সবাই বি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি। ওকে, বিবেক, নিপা, দেন হচ্ছে তাহানি, দেন ইস্মিতা আলম, ফাহমিদা সরকার, মোহাম্মদ মাখন, জিজ, মাহিন, আতিয়া, দিশা, দেন হচ্ছে অর্ণব গেমিং, কন্টেন্ট ডিলিটেড আবার আনসার করেছে, দেন পারভিন আক্তার, রেহানা, সুমাইয়া জাহান, দেন খালেদ, মামুন। গ্রেট, ইয়াস, স্যাড অ্যান্ড ট্র্যাজিক, খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক ছিল এই পুরা গল্পটা। এখানে আসলে অ্যাডভেঞ্চারেরও কিছু নাই, জয়ফুলেরও কিছু নাই, দেন হচ্ছে হোপফুলেরও কিছু নাই, খুব পিসফুল অ্যান্ড কামেরও কিছু নাই। গ্রেট। বাই দ্য ওয়ে, প্রি টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিন্তু আমাদের একটা ফ্রি কোর্স আছে, সেটাতে যারা এখন এনরোলড হও নাই তারা অবশ্যই এনরোলড হয়ে যাও, কারণ এখানে তোমরা যদি জয়েন করে ফেলো তোমরা 6টা সাবজেক্টের উপরেই রিভিশন ক্লাসেস পাবা, ইম্পর্টেন্ট সাজেশনস পাবা, দেন হচ্ছে পিডিএফ ফাইলস পাবা, রেকর্ডেড ক্লাসেসগুলো পাবা, এই সব কিছু পেয়ে যাবা হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে ঢুকলে। যারা এখনও এনরোল করো নাই, এটা একদমই কিন্তু দেখতেই পাচ্ছ ফ্রি কোর্স। সো আমি বলবো যে ফ্রিতে যেহেতু আমি পাচ্ছি, কেন আমি হাতছাড়া করতে যাবো, তাই না? সো একবার ট্রাই করেই দেখো, ফ্রি কোর্সে জয়েন করে ফেলো, দেন হচ্ছে তোমার ভালো লাগলে লাগলো, না লাগলে তুমি কন্টিনিউ করলে না, বাট আমি বলবো একবার ট্রাই করে দেখো, তাই না? সবকিছু একবার ট্রাই করা উচিত। সো যারা এখনো জয়েন করে ফেলোনি, এখনই ট্রাই করে ফেলাও, জয়েন করে ফেলো। আশা করি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না এবং এটা তোমার পরীক্ষাতে ভালো একটি মার্কস পেতে অবশ্যই সহযোগিতা করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তর ডিরেক্টলি বেশিরভাগই প্যাসেজ থেকে থাকে। সো যারা প্যাসেজটা প্রপারলি পড়ছো তারা অবশ্যই ভালোভাবে এটা আনসার করতে পারবা। যেমন, ওয়ার ডাজ মেহেরজান লিভ নাও? মেহেরজান বর্তমানে কোথায় বসবাস করে? আমরা সবাই জানি যে মেহেরজান কোথায় বসবাস করে। তোমরা কি একটা ওয়ার্ডে লিখতে পারবে আমি আনসারটা বলার আগে? জাস্ট পুরা লাইন লেখা লাগবে না, একটা ওয়ার্ড যদি বলো তাও বুঝবো যে তোমরা বুঝে গেছো, ঠিক আছে? মেহেরজান কোথায় বসবাস করে একটু দেখি, তোমাদের থেকে একটা আনসার নিয়ে নিই আমি। ওয়ার ডাজ মেহেরজান লিভ নাও? মেহেরজান কোথায় বসবাস করে? ভেরি গুড বিপ্লব অ্যান্ড বাকিরা যারা দিচ্ছে। নোয়াখালী, নোয়াখালী কই থেকে আসলো? ইসলাম যে দিছো সেটাও ঠিক আছে, গুড গুড, মানে তোমাদের মনে আছে, তাই না? দেখছো, তোমাদের হাতের সামনে কিন্তু প্যাসেজটা থাকবে পরীক্ষার হলে, এখন কিন্তু তোমার সামনে প্যাসেজটা নাই, বাট স্টিল তোমরা কারেক্ট আনসার দিচ্ছ। হাউ অ্যামেজিং ইজ দ্যাট? সো ইয়েস, Meherjan lives in a slum on the Shirazganj Town Protection Embankment. She lost her previous home due to river erosion caused by the Jamuna. ট্রাই করে অ্যাটলিস্ট 2টা সেন্টেন্স লেখার, তাহলে আসলে দেখতে ভালো লাগে। একটা সেন্টেন্সে শেষ করে দিলে কিন্তু সবসময় দেখতে ভালো লাগে না। যদি 2টা সেন্টেন্স লেখার মতো স্কোপ থেকে যায়, দেন আমি বলবো অবশ্যই এক সেন্টেন্সে শেষ করো না। এটা আমার একটা সাজেশন থাকবে পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য, কোশ্চেন আনসার। ওকে, ভেরি গুড। দেন, হোয়াট রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ? মেহেরজানের যে টার্ময়েল, সেই যন্ত্রণার কথা, বেদনার কথা, কোন জিনিসটা তাকে মনে করিয়ে দিত? মনে আছে? এটাও তুমি জাস্ট আমাকে এক ওয়ার্ডে আনসার দিয়ে দাও, দেন আমি বুঝে যাবো যে তোমরাও বুঝে গেছো। কিছু একটা তোমাদের আরিফ স্যারের সাথে রিলেটেড আছে, তাই না? তোমার আরিফ স্যারকে নিয়ে যে জোকটা আমি করি, মনে আছে?
কোন জিনিসটা মনে করিয়ে দেয়? লেটস সি, দেখি কে সবার আগে আনসারটা করতে পারে। কোন জিনিসটা? এই ইয়েস, কন্টেন্ট ডিলেটেড দেখতে পাচ্ছি। তারপর বিবেক রয়, গুড গুড, ইয়েস ইয়েস ইয়েস, ডান্সিং ফ্লেম। ডান্সিং ফ্লেমটা তাকে তার জীবনের টার্মোয়েলের কথা মনে পড়িয়ে দেয়। ইয়েস, ভেরি গুড। দ্য ডান্সিং ফ্লেমস অফ দ্য ফায়ার রিমাইন্ড Meherjan of the turmoil in her life. They reflect the instability and suffering she has gone through over the years. সেকেন্ড যে লাইনটা, সেটার মানে হচ্ছে এই যে ডান্সিং ফ্লেমটা সেটা রিফ্লেক্ট করে বা সেটা একটা কি, সেটা প্রকাশ করে হচ্ছে তার জীবনের যে ইনস্টেবিলিটি, যে তোমার অস্থায়িত্ব এবং হচ্ছে তোমার সাফারিং, তার যে যত প্রকার হচ্ছে তার লাইফের যে তোমার সংগ্রামগুলো আছে, কষ্টগুলো আছে, যেগুলোর ভিতর দিয়ে সেই সময়টা যাচ্ছে, সেই সব কিছুর কথা তাকে মনে করিয়ে দেয়। এক্সট্রা এরকম চাইলে তুমি একটা দুইটা লাইনও আরও প্রকাশ করতে তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটির তুমি যদি লাইভ ক্লাসটা পেতে চাও দেন অবশ্যই ক্লাস 10 সুপার স্টুডেন্টসে যারা এখনো জয়েন করো নাই তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করে ফেলো, ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে দাও। তুমি এখানে লাইভ ক্লাসের রেকর্ডেড ফাইলটাও পেয়ে যাচ্ছ, এসকিউ সলিউশন পেয়ে যাচ্ছ, ডাউট সলভার লাইভ পাচ্ছ, তার ছাড়া টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই। যারা এখনো জয়েন করো নাই অবশ্যই জয়েন করে ফেলো, অ্যান্ড যেই ফ্রেন্ডদেরকে নিয়ে জয়েন হতে চাও ওদেরকেও ইনভাইট করে ফেলো এই গ্রুপে জয়েন হয়ে, ঠিক আছে? ওকে, হোয়াট হ্যাপেন টু মেহেরজানস অ্যারেবল ল্যান্ড? এটাও তোমরা আমাকে বলো। মেহেরজানের যে তোমার আবাদি জমি ছিল, মেহেরজানের যে আবাদি জমিটা ছিল সেটার কি হয়েছে? সেটার কি হয়েছে আমরা তো জানি, তাই না? জাস্ট আমাকে একটা বা দুইটা ওয়ার্ডে আনসার দাও। মেহেরজানের আবাদি জমির কি হয়েছে? কে নষ্ট করছে? একটু বললেও হবে, আমি বুঝে যাব কি হয়েছে বা কে নষ্ট করছে, ঠিক আছে? কে নষ্ট করছে বলো তো, আনসারের হিন্ট আমি এমনি দিয়ে দিচ্ছি বাই দ্য ওয়ে। Okay. Okay, Arnab Gaming, Power Gaming, Sakib Al Hassan, Content Developer, Ghulam Mustafa, Vivek Roy, then হচ্ছে লোপা, ইস্মিতা, then হচ্ছে very good, তাইবা, very good, yes. The arable land was gradually consumed by the river erosion of the Jamuna River. Eventually, the river took away all her land and property. তোমার তার যত আবাদি জমি ছিল গ্র্যাজুয়ালি তোমার যমুনা নদী যে নদী ভাঙ্গনটা আছে সেটা সবগুলোকে খেয়ে ফেলে বা ধ্বংস করে দেয়, এবং অবশেষে তার সব জায়গা জমি সম্পত্তি সব কিছুকেও ধ্বংস করে ফেলে বা খেয়ে ফেলে যমুনা নদী। How did Meherjan lose her family? মেহেরজান তার ফ্যামিলিকে কিভাবে হারিয়েছে? How did মেহেরজান লুজ হার ফ্যামিলি? তার পরিবারকে মেহেরজান কিভাবে হারালো? এটা আমরা জানি, এই কারণে আমি চলে যাচ্ছি, কারণ একটু আগের মতোই আনসারটা হবে। মেহেরজান লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স টু ডিজিজেস, তাই না? মেহেরজান তার স্বামী এবং তার পরিবারকে হারিয়ে ফেলেছে বিভিন্ন রোগবালাইয়ের কারণে, এবং এই ডিজিজেসগুলা কিভাবে, এটা আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন হিসেবে তোমাকে দাগিয়ে দিয়েছিলাম, তাই না? সো ইম্পর্টেন্ট লাইন হিসেবে দাগিয়ে দিয়েছিলাম, ডিজিজেস ওয়ার কজড বাই, এগুলা কিভাবে কি কারণে হয়েছিল? ক্রুয়েল হাঙ্গার এবং পোভার্টি, তাই না? ক্রুয়েল হাঙ্গার এবং পোভার্টির জন্য কিন্তু এই রোগবালাইগুলো তাদের হয়েছিল। হোয়াট হ্যাজ দ্য রিভার যমুনা টেকেন অ্যাওয়ে ফ্রম মেহেরজান? মোটামুটি সিমিলার কোয়েশ্চেন, তাই তোমাদেরকে আর প্যারা দিচ্ছি না। সো এখানে কি, দ্য রিভার যমুনা হ্যাজ টেকেন অ্যাওয়ে মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন, ব্যাম্বু বুশ অ্যান্ড অল হার ড্রিমস। রিভার যমুনা বা যমুনা নদী কি করছে? মেহেরজানের ঘর বাড়ি গাছপালা, তোমার বাগান, তারপর বাঁশঝাড়, তার স্বপ্ন সব কিছু তার থেকে কেড়ে নিয়ে যায়, টেকেন অ্যাওয়ে। ইট অলসো ডিস্ট্রয়েড হার অনলি শেল্টার ডিউরিং দি লাস্ট মনসুন, এবং সে অবশেষে এটা তার যে একমাত্র শেল্টার ছিল সেটাকেও গত বর্ষাকালে খেয়ে ফেলে বা তার থেকে ছিনিয়ে নেয়, ঠিক আছে? ইয়েস, এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজের মধ্যে মনে রাখবা তুমি একটু আগে এটা সফটওয়্যার টাইমে যে প্যাসেজটা পড়ছি, প্যাসেজ থেকে কিন্তু তোমার মোটামুটি একটা আইডিয়া এসে পড়ছে যে আসলে কেন কি হয়েছে, তাই না? সো তোমার যে এক্স্যাক্টলি আনসারটা মিলতে হবে জরুরি না, তুমি যদি কাছাকাছি একটা কিছু দিতে পারো যেটা আসলে অর্থটা ঠিক রাখে এবং গ্রামাটিক্যালি কারেক্ট হয়, তাহলেও কিন্তু তোমার আনসারটা হয়ে যাবে। সো আমি এটাও তোমাদেরকে সলভ করতে দিয়ে দেব, ঠিক আছে? Meherjan lives in a slum on the Shirazganj Town Protection Embankment. The whispering wind from the Jamuna makes the fire. Okay.
মেহেরজান স্লামে বসবাস করে সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্টের, এবং যেই যমুনা নদীর যে ফিসফিসে বাতাসটা সেটা ফায়ারটাকে কি করে দেয়? ভেরি গুড তাহিয়া, থ্যাংক ইউ। ইয়াস ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড, সবাই আনসার দিচ্ছে। আনস্টেডি করে দেয়, ভেরি গুড, এক্সেলেন্ট রাজদীপ। তারপর হচ্ছে গ্যালাকটিক আর্জে, অর্ণব, দিশা, ভেরি গুড, ভেরি গুড, ইয়েস। সো আমরা যদি যাই আনস্টেডি করে, তাই না? এবং দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড হার অফ দি ড্যাশ শি হ্যাজ ফেসড ইন হার লাইফ। এই ডান্সিং যে ফ্লেমটা আছে সেটা তাকে তার কিসের কথা মনে করিয়ে দেয়? তার জীবনের কোন অংশটার কথা মনে করিয়ে দেয়? বি নাম্বার আনসার কি হবে তোমরা বলো তো? এই ডান্সিং ফ্লেমটা, ওকে, ছুটির তনঘর টারময়েল বলছে, আদল টারময়েল বলছে, আমিলা, দেন হচ্ছে কন্টেন্ট, তারপর গ্যালাক্ট, মুক্তাসিন, তাহিয়া, খালেদ, তায়েবা, ইস্মিতা, very good, yes, turmoil she has faced in her life. Once she had land, cattle and a happy family, but the erosion of the Jamuna dash everything. আচ্ছা, এক সময় তার জায়গা জমি ছিল, গবাদি পশু ছিল, সুখী পরিবার ছিল, কিন্তু যমুনা নদীর নদী ভাঙ্গনের কারণে নদী ভাঙ্গন কি করছে? তার থেকে সবকিছু কি করে ফেলছে? কাছাকাছি একটা আনসার দিল, আমি অ্যাকসেপ্ট করে নিব। তোমরা একটা কাছাকাছি যদি আনসার দিতে পারো আমাকে আনসারটি বল, কি হতে পারে? সবকিছুকে কি করে ফেলছে যমুনা নদী? কি করে ফেলছে? ওকে, ইয়েস, লেটস সি। কিছু করে নাই? তা করছে তো, কিছু একটা করছে, আই থিঙ্ক। অর্ণব, ওকে, ইয়েস, আই থিঙ্ক অর্ণব সবার আগে এটা আনসার দিছে। কনজিউমড বা টুক বা ডেস্ট্রয়েড, তুমি যেটাই আনসার দাও না কেন সেটাই কিন্তু সঠিক, সবগুলোকে খেয়ে ফেলছে, তাই না? ভেরি গুড। নাও শি ইজ লেফট অল অ্যালোন ক্যারিং দি ড্যাশ অ্যান্ড পেইন কজড বাই পভার্টি লস। এখন সে একাই বেঁচে আছে, ক্যারিং দি কি? পেইন, কষ্ট, এবং আরেকটা কি? আরেকটা ওয়ার্ড ছিল কষ্টের পাশাপাশি, কষ্টের মতোই আরেকটি ওয়ার্ড ছিল, যে ওয়ার্ডটা কি হতে পারে? লেটস সি। এটাও তুমি যদি কাছাকাছি আনসার দিতে পারবো আমি এটা অ্যাকসেপ্ট করে নিব। হ্যাঁ, তুমি যদি ডেস্ট্রয়েডও লিখতে তাও চলতো, ইটস ওকে, আগেরটার মধ্যে ডেস্ট্রয়েড লিখলেও চলতো। ওকে, দেখি, লেটস সি। ক্যারিং দি লস তো দেওয়া আছে, লস ছাড়া কি আছে? কোনটা নাই এখানে? লস ছাড়া, লস তো আই থিঙ্ক দেওয়া আছে, তাই না? লস দেওয়া আছে, তারপর কি লসই হবে? আর কিছু, আর কোনো ওয়ার্ড মনে পড়তেছে যেটা এখানে ছিল হয়তো? ইয়েস 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 ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ইয়েস, লস, ইয়েস, লস ছিল, লসই দেওয়া। এবং হচ্ছে তোমার হচ্ছে এই জায়গাটা তুমি কিন্তু আরেকটা লিখতে পারো, সেটা হচ্ছে কি সাফারিং। তুমি কিন্তু এখানে চাইলে সাফারিংও লিখতে পারো, ঠিক আছে? সাফারিং অ্যান্ড পেইন কজ বাই পভার্টি, লস অ্যান্ড আরেকটা কি হবে? ডিজিজেস। পভার্টি, লস অ্যান্ড ডিজিজেস, ভেরি গুড। সো তুমি চাইলে এখানে লসের জায়গায় যেহেতু অলরেডি একবার লস দেওয়া আছে, আই থিঙ্ক লস না লিখে তোমার সাফারিংটা লিখলে বেটার হয়, তাই না? সো বারবার রিপিট করার চেয়ে সাফারিং লিখলে আই থিঙ্ক বেটার হইতো। এবং সে তোমার একাই কি নিয়ে বেঁচে আছে? লস, পেইন বাই পভার্টি, লস অ্যান্ড ডিজিজেস, গুড। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। Only the corresponding numbers of the sentences need to be written. আচ্ছা, সো এখন হচ্ছে আসতেছে আমাদের রিঅ্যারেঞ্জের পার্ট। কিসের পার্ট আসতেছে আমাদের? রিঅ্যারেঞ্জের পার্ট, ঠিক আছে? রিঅ্যারেঞ্জের মধ্যে একটা জিনিস তো মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে বলো তো? রিঅ্যারেঞ্জের মধ্যে হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, যে কিভাবে হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জটা সলভ করে থাকি। তোমাদের পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি আসে হচ্ছে বায়োগ্রাফি। তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কি আসে? সবচেয়ে বেশি আসে হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি সলভ করার একটা ওয়ে আছে। 10টা সিরিয়াল তোমার মনে রাখতে হবে, কোনটার পর কি হবে এটা আমি তোমাদেরকে বলতেছি। তোমরা তারপরে আমাকে আনসারগুলো সাজায় দিবা, ঠিক আছে? দেন আমি তোমাকে আরও টিপস দিচ্ছি, এই সাজেশনটা মনোযোগ দিয়ে শোনো। 10টা সিকোয়েন্স মনে রাখবা। যখনই কারো বায়োগ্রাফি আসবে, তার মানে হচ্ছে কারো জীবন কাহিনী আসবে, সবার প্রথমে
সবার প্রথমে তুমি যদি তার নাম বা তার পরিচয় পাও সেটা লিখবা। সবার প্রথমে যদি তুমি তার নাম বা তার পরিচয় পাও সেটা তুমি দিবা। তার নাম বা তার পরিচয়ের পরে তার জন্ম তারিখ বা তার জন্মসাল, আবারও বলতেছি নাম বা পরিচয়ের পরে তার জন্ম তারিখ, জন্মসাল বা জন্মস্থান, জন্ম রিলেটেড কোনো কিছু যদি থাকে সেটা দিবা। 2 নম্বরে গেল, ঠিক আছে? আমিও গুনতেছি না, প্যাচ খাই ফেলবো। 3 নম্বর, 3 নম্বরে হচ্ছে রিঅ্যারেঞ্জের মধ্যে তুমি মনে রাখবা তার পরিবার রিলেটেড কোনো কথা আছে কিনা। 3 নাম্বার সিরিয়ালে হচ্ছে তার পরিবার রিলেটেড কোনো কথা আছে কিনা সেই বিষয় লিখবা, ঠিক আছে? 3 নম্বরে গেল হচ্ছে কি তার 3 নম্বরে গেল হচ্ছে তার পরিবার, ঠিক আছে? পরিবার নিয়ে ইনফরমেশন বা কিছু। তারপরে হচ্ছে তার চাইল্ডহুড, তারপর তার চাইল্ডহুড। 4 নম্বর হচ্ছে তার চাইল্ডহুড মানে তার বাল্যকাল। বাল্যকালও হতে পারে অথবা তার শিক্ষা নিয়ে হতে পারে। আবারও বলতেছি 4 নম্বরে তার বাল্যকাল হতে পারে বা তার শিক্ষা রিলেটেড কিছু হতে পারে। 5 নম্বর, 5 নম্বর সিরিয়ালে হচ্ছে যেহেতু তার বাল্যকালও হয়ে গেল, তার শিক্ষাও হয়ে গেল, এখন কি হতে পারে? এখন হতে পারে হচ্ছে তার ক্যারিয়ার রিলেটেড। ক্যারিয়ার রিলেটেড, ক্যারিয়ার বলতে কি সে কি ধরনের চাকরি করত বা সে পেশাগত সে কি ছিল, এই টাইপের, ঠিক আছে? আমি প্রথম 5টা আবার একটু এক সিকোয়েন্সে বলি, মনে রাখবা। তার পরিচয়, তার নাম, তার জন্ম, তার পরিবার বা তার পারিবারিক ইনফরমেশন, দেন হচ্ছে কি, দেন হচ্ছে তোমার হচ্ছে তার বাল্যকাল বা তার শিক্ষা, তারপর হচ্ছে তার পেশা বা ক্যারিয়ার রিলেটেড কিছু, প্রফেশন রিলেটেড কিছু, ঠিক আছে? দেন আসতেছে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে আসতেছে হচ্ছে তার লাইফ ইভেন্টস। সে জীবনে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো লাইফ ইভেন্ট থাকে বা মেমোরেবল কিছু থাকে তার জীবনের, সেটা। তার মেমোরেবল কিছু থাকার পরে তুমি কি করবা, তার হচ্ছে কোনো প্রকার কন্ট্রিবিউশন, সাথে হচ্ছে কোনো প্রকার কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি? তার কোনো প্রকার হচ্ছে অবদান, তার কোনো প্রকার অবদান যদি থাকে, তার যদি কিছু আমাদেরকে দিয়ে থাকে, পৃথিবীকে দিয়ে থাকে, সমাজকে দিয়ে থাকে, তার দেশকে দিয়ে থাকে, সেটা, ঠিক আছে? অবদানের পরে আসতেছে, যেহেতু অবদান, দেখো অবদানের সাথে কি রিলেটেড, অবদানের পরে তার পুরস্কার, তাই না? তার অর্জন। অবদানের পরে তার অর্জন বা কোনো পুরস্কার যদি পেয়ে থাকে, সে যদি লাইফে 8 নাম্বার হচ্ছে সে যদি লাইফে কোনো কিছু পেয়ে থাকে বা কোনোভাবে পুরস্কৃত হয়ে থাকে, সেটা তুমি লিখবা, ঠিক আছে? 9 নম্বরে হচ্ছে তার মৃত্যু রিলেটেড যদি কিছু থাকে। 9 নম্বরে হচ্ছে তার মৃত্যু, তার মৃত্যু রিলেটেড যদি কিছু থাকে সেটা নিয়ে লিখবা, সেই পার্টটা বসাবা। এবং অবশেষে 10 নম্বর, 9 আর 10-এর মধ্যে কিন্তু মানুষ খুব বেশি কনফিউজ হয়। 9 এবং 10-এর মধ্যে মানুষ খুব বেশি কনফিউজ হয়। আবারও বলতেছি, 9 নম্বরে তার মৃত্যু রিলেটেড কিছু থাকলে এবং 10 নম্বরে, 10 নম্বরে গিয়ে হচ্ছে তাকে যে আমরা স্মরণ করি, তার প্রতি যে আমরা কৃতজ্ঞ, সেটা হচ্ছে লাস্টে। অনেকে মৃত্যুটাকে লাস্টে দেয়, বাট মৃত্যুটা লাস্টে আসে না। লাস্টে আসে হচ্ছে তাকে আমরা কতটা স্মরণ করি, তাকে প্রতি আমরা কতটা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটা আসে 10 নম্বরে একদম শেষে। এই 10টা সিরিয়াল যে তুমি যদি সিরিয়ালি মনে রাখতে পারো, দেন তোমার বায়োগ্রাফি নিয়ে রিঅ্যারেঞ্জ আসলে তোমার আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। আমি তোমাদেরকে বলছিলাম আজকে আমি রিঅ্যারেঞ্জ কীভাবে করতে হয় শিখিয়ে দিব, এই যে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম। জাস্ট এতটুকু মনে রাখো, তোমার তাহলে রিঅ্যারেঞ্জ নিয়ে আর কোনো প্রকার কনফিউশনই একদমই থাকবে না, ঠিক আছে? সো এই 10টা জাস্ট মনে রাখবা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া 10টার কি 10টাই থাকবে, নাকি একটা কি একবারই আসবে, নাকি এই রিলেটেড 2টা থাকতে পারে? এইটার আনসারটা হচ্ছে যে 10টার 10টাই তোমার আসবে জরুরি না, হইতে পারে 10টার থেকে তোমার 2টা পার্ট মিসিং। তখন তুমি জাস্ট কি করবা, এর পরবর্তী সিরিয়ালে যেটা ছিল সেটা লিখবা। এখন তুমি আরেকটা প্রশ্ন করতে পারো, আরে ভাইয়া 10টার মধ্যে যদি 2টা মিসিং হয় তাহলে কি আমি কম লাইন লিখবো? না, 10টার মধ্যে যদি তোমার কোনো 2টা মিসিং থাকে, তার মানে বাকি যে 8টা আছে না, ওই 8টা রিলেটেড কোনো লাইন 2বার বা 3বার লেখা হয়েছে। মানে হইতে পারে পরিবার নিয়ে 2টা বাক্য আছে বা তার পড়ালেখা নিয়ে 2টা বাক্য আছে একটার জায়গায়, ঠিক আছে? যদি কোনো একটা পার্ট বাদ যায়, দেন তোমার আরেকটা পার্টের মধ্যে তুমি হচ্ছে 2টা বাক্য পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ রিলেটেড সাজেশন। অবশ্যই এই পার্টটা চাইলে তুমি পরে আবার রেকর্ডটা দেখে নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে? এখন আই থিঙ্ক তোমরা এটার আনসার আমাকে দিতে পারবা, আমার এটার আনসার মনে হয় না দেওয়া লাগবে, ঠিক আছে? সো এটার সিরিয়ালটা বোঝার জন্য এখন একবার একটু পড়ো, আমি তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি। দেন তোমরা আমাকে বলো ফার্স্টে কোনটা হবে, আমাকে একটা একটা করে বলবা ফার্স্টে কোনটা হবে, তারপর কোনটা হবে, তারপর কোনটা হবে, ঠিক আছে? লেটস সে আমরা মিলাবো, তারপর তোমরা আমাকে আনসারগুলি বলো, ঠিক আছে? একদম ফার্স্টে কোনটা হবে? ভেরি গুড, তাহিয়া বলছে একদম ফার্স্টে হবে জি।
Yes, she is right actually. ফার্স্টে হবে জি। স্টিফেন হকিং ওয়াজ বর্ন টু অ্যান এডুকেটেড ফ্যামিলি। স্টিফেন হকিং কে ছিল? পরিচয়। স্টিফেন হকিং এবং তার নামটা দিয়ে দিছে। স্টিফেন হকিং একটি তোমার এডুকেটেড বা শিক্ষিত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। জি এর পরে কোনটা হবে তোমরা আমাকে বলো। তোমাদের সবার আনসার দেখতেছি, মনে করো না একজন দুজনের নাম নিচে দেখে কারো আনসার আমি দেখতেছি না, আমি সবারটা দেখতেছি। জি এর পর কোনটা হবে? জি এর পর কোনটা হবে? তার পরিচয় রিলেটেড আর কিছু আছে দেখো তো। Yes, 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 yes. Galactic Arze, very good. Yes. He is considered the greatest physicist after Einstein. আবার তার পরিচয় দেখছো, তার পরিচয় রিলেটেড দুইটা বাক্য এসে পড়ছে। তাকে কনসিডার করা হয় বা তাকে মেনে নেওয়া হয় কি হিসাবে? আইনস্টাইনের পরে তোমার সর্বশ্রেষ্ঠ তোমার ফিজিসিস্ট, তাই না? ভেরি গুড, ভেরি গুড। তারপর কোনটা হবে? লিপি আক্তার, ওকে, ভেরি গুড। তারপর কোনটা হচ্ছে? ইয়েস, 3 নাম্বার হচ্ছে বি। He is very skilled in mathematics from an early age, having a brilliant result. He was able to join Cambridge University as a Lucasian Professor of Mathematics. চমৎকার, চমৎকার। 3 নাম্বার আমরা পেয়ে গেলাম। তারপর কোনটা? What could be the next one? 4 নম্বরে কোনটা বলো তো? ইমরান তালুকদার, ছুটি, গ্যালাক্ট, ওয়াও, অ্যামেজিং গাইস। তোমরা কি আগের থেকে পারতা নাকি আমি একটু আগে যে বুঝাইছি এই কারণে পারতেছো? আচ্ছা, এটা আনসার দিও না, আমি ধরে নিলাম যে আমি বুঝেছি দেখে পারতেছো, ঠিক আছে? একটু ফ্লেক্স নিতে পারবো, আনসার দেওয়ার দরকার নেই, আমার কারণে পারতেছো। ওকে, সো তারপরে কোনটা হবে? এফ এর পর কি হবে? এফ এর পর কি হবে বলো তো? 5 নম্বরে কোনটা হবে? এফে কি আছে? সে তার পিএইচডি তোমার কসমোলজিতে ছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে, যখন তার বয়স ছিল মাত্র 26। ওকে, এফ এর পর কন্টেন্ট ডিলিটেড এবং বেলাল, তারপর হচ্ছে তি কই পাইলা? ওকে, দেন হচ্ছে ইমরান, ওকে, ভেরি গুড, ইয়েস ইয়েস ইয়েস। দেন হচ্ছে ডি, কি তাই না? ভেরি গুড। হি গট ম্যারিড ইন 1963, তাই না? ভেরি গুড, ভেরি গুড। তার জীবনের ইম্পর্টেন্ট এক ধরনের লাইফ ইভেন্ট বলা যাইতে পারে, তাই না? ইয়েস, ইম্পর্টেন্ট ইভেন্টই তো, বি ইম্পর্টেন্ট ইভেন্ট না? আই হোপ সো, মনে তো হয়। ওকে, দেন 6 নম্বরে কি হবে? 6 কোনটা হবে? 6 ফারহান আহমেদ, তাহিয়া, দেন হচ্ছে আদনান, ইস্মিতা। ওকে, গ্রেট গ্রেট গ্রেট, ইয়েস। 6 হচ্ছে আমাদের ইয়েস, ভেরি গুড। তোমরা বলতেছো 6 হবে হচ্ছে ডি এর পরে এইচ। হি রোট আ বুক, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস। তার অবদান, তাই না? তার ইম্পর্টেন্ট লাইফ ইভেন্টের পরে তার অবদান। গ্রেট, ভেরি গুড। আচ্ছা, সো তারপর কি হবে? তারপর 6 পরে কোনটা হতে পারে বলো তো? 6 পর কোনটা হতে পারে? 7। 6, ওকে, ভেরি গুড, অ্যামেজিং। সাইফা, রাহা, কাজী, চমৎকার। সি, তাই না? In it he explains cosmology for the general public. এবং সে যে বিগ ব্যাং এর উপর যে লিখছে বইটা আসলে কি নিয়ে সেটাও তো বলতে হবে, তাই না? সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? ভেরি গুড। টোটাল কিন্তু আমাদের এরকম 8টা দেখতে পাচ্ছি, তাই না? আমরা 10টা শিখছি, 10টার সিরিয়াল শিখছি, 10টার সিরিয়াল শিখছি সিকোয়েন্সটা মেনটেন করতে। টোটাল কিন্তু আমাদের কোশ্চেন এখানে 8টা দেওয়া আছে। 8টার মধ্যে কিন্তু 10টা থেকে কোনোটা বাদ যাইতেই পারে, 10টার মধ্যে 5টাও বাদ যেতে পারে, কিন্তু যে 5টা আছে তাহলে 5টার মধ্যে কোনো কয়েকটা একাধিকবার আসবে, তাই না? এই জিনিসটা আমাদের জাস্ট মনে রাখতে হবে, ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। দেন অবশেষে আমাদের রয়ে যে একটা, সেটা কি? ইট বিকেম ফেমাস
and established its reputation as a great scientist. দেখো তার মৃত্যু নিয়ে কিছু নাই, তারপর হচ্ছে তাকে স্মরণ করি বা তার প্রতি কৃতজ্ঞতা এই রিলেটেডও কিন্তু এখানে কিছু নাই আসলে, তাই না? তার বাল্যকাল নিয়ে ওরকম কোনো কিছু নাই। সো এখানে কিন্তু আমাদের ওই 10টার থেকে অনেকগুলো পয়েন্টারই বাদ গেছে। টোটাল এই 8টার মধ্যে কিন্তু আমরা ওই 10টার সবগুলা পাই নাই। 10টার থেকে বেশ অনেকগুলো জিনিস বাদ গেছে, আবার কিছু কিছু জিনিস একাধিকবার আসছে। এই জিনিসটাই মূলত তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, ঠিক আছে? ওকে, সো এরপরের পার্টে আমরা যেতে পারি। এখন এই যে হচ্ছে আনসার, এখানে আনসারটা দেখতে পাচ্ছ তোমরা, সিকোয়েন্সটা লিখে দিলে কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে। সো আমরা আমাদের আনসারগুলো মিলাই, তুমি একটু আগে যে আনসারগুলো বলছিলা মিলে কিনা, অ্যান্ড আমি নোট ডাউন করছিলাম তুমি যখন আনসারগুলো বলতেছিলা। তোমরা আমাকে বলছিলা GAB, সো GAB মিলছে। দেন তোমরা আমাকে বলছিলা হচ্ছে FDH। সো ইয়াস, ভেরি গুড, আমি টিক চিহ্ন দেই। তোমাদের আনসার কতগুলো ঠিক হয়েছে আমরা একটু আগে যে আনসারগুলো করছি। G correct, A correct, B correct, F correct, D, H, C, E. অ্যামেজিং গাইস, সবগুলা কারেক্ট আনসার দিচ্ছ তোমরা, এন্ড তোমরা এটার আনসার দিচ্ছ। এটা কিন্তু আমি সলভ করিনি, আমি তোমাদের গণতান্ত্রিকভাবে সবচেয়ে বেশি কমেন্টসে যে আনসারগুলো দেখছি সেটাই আমি আনসার হিসেবে নিচ্ছি, এন্ড সেটাই আমি এখানে বসাইছি এন্ড নোট ডাউন করছি। এন্ড ইয়েস, ইউ গাইস ওয়ার অ্যাবসলিউটলি রাইট। আমি যতটুকু বুঝে গেলাম তোমাদের রিঅ্যারেঞ্জ নিয়ে আর কোনো প্রকার কনফিউশন নেই। সো চমৎকার। এন্ড তারপরে যদি কনফিউশন থাকে ভাই, লজ্জা পাওয়ার কোনো কারণে আমরা আসি না। গ্রুপের মধ্যে একটা পোস্ট করে দিও, ভাই এই পার্টটা বুঝি নাই, ওই পার্টটা বুঝি না, আমাকে একটু আরেকবার বুঝা দেন, একটা রিল বানায় দেন, বানায় দিব, কোনো প্যারা নেই। ভয় পাওয়ার একদমই কারণে, জাস্ট গ্রুপে অ্যাড হয়ে যায়, গ্রুপেরটা আমরা জানা দিও, ভাই এই পার্টগুলো বুঝি নাই, আরেকবার একটু বুঝান, ঠিক আছে? ওকে, সো এখন আমরা তারপরে পার্টে যাওয়ার আগে এখানে তোমার হচ্ছে অনলাইন ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু আমাদের বেশ কিছু প্ল্যান আছে, ঠিক আছে? এই প্ল্যানগুলোর মধ্যে যেমন আমাদের এক্সাম প্রিপারেশন টেস্ট আছে, আমরা কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা নেব। হাফ ইয়ারলি প্রিপারেশন টেস্ট 1 হবে, হয়ে গেছে আমাদের মের 9 এবং 10 তারিখে। জুনের 11 এবং 14 তারিখে কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে। তার পাশাপাশি আমাদের সাজেশন PDF কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ, এবং আমাদের কাছে দাগানো বই আছে, তোমাদের টিচারদের দ্বারা ইম্পর্টেন্ট পার্ট দাগানো বইও আছে। এবং এই সব কিছু পেতে হলে কিন্তু আমাদের সাথে অবশ্যই কোর্সে জয়েন করে ফেলতে হবে। সো দেরি না করে কোর্সে এখনই জয়েন করে ফেলো, টেস্টটাও দিয়ে দাও, সাজেশনটাও নিয়ে নাও, অ্যান্ড দাগানো বইটাও পেয়ে যাবা একদম ফ্রিতে। ওকে, আচ্ছা। সো তার পাশাপাশি আমাদের রিভিউ ক্লাস কিন্তু চলতেছে পেইড কমিউনিটিতে, যেটা হচ্ছে আমাদের 30 মে থেকে শুরু হয়েছে এবং 21 জুন পর্যন্ত চলবে, এবং প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে, যেমন আজকের ক্লাসটা তোমরা করতেছো, এটাও তোমরা অলরেডি জানো, এটা বলার মতো কিছু আর নেই, ঠিক আছে? অ্যান্ড আমাদের একটা ডাউট থ্রেড থাকে প্রতিটা রিভিশন ক্লাসের পরে, যে ডাউট থ্রেডটার মধ্যে গিয়ে তুমি তোমার প্রবলেমগুলো আমাদেরকে জানাইতে পারবা, এবং এই প্রবলেমগুলো সমাধান, ডাউট সলভগুলো আমরা একদম নিজেরা টিচাররা করে দিয়ে থাকি। সো ক্লাসের পরে যদি কোনো প্রকার ডাউট থাকে অবশ্যই আমাদেরকে ডাউট থ্রেডগুলোতে জানানো হয়, অ্যান্ড ওই ডাউট থ্রেডগুলোতে আমরা নিজেরাই কিন্তু সেগুলা সলভ করে দিই। থ্যাংক ইউ সুমাইয়া, থ্যাংক ইউ তাহিয়া। ওকে, ওকে, সো এখন আমরা হচ্ছে সলভ করব কি, এখন আমরা সলভ করব মূলত হচ্ছে ম্যাচিং। এখন আমরা কি সলভ করব, আমরা এখন ম্যাচিংটা সলভ করব, ঠিক আছে? ম্যাচিংটাও কিন্তু একদম ইজি একটা জিনিস, ম্যাচিংয়ের মধ্যেও কিন্তু ভয় পাওয়ার তোমার একদমই কোনো কারণ নেই ম্যাচিংয়ে ভয় পাওয়ার, ঠিক আছে? সো ম্যাচিংয়ে ভয় যারা পাও তাদের অবশ্যই বেসিক কিছু রিজন আছে ভয় পাওয়ার, তাই না? সো আমরাও চলো এটা নিজেরাই আমরা মিলেমিশে সলভ করি। ফার্স্টে দেখো এই নাম্বার কি আছে, দ্য জাপানিজ। আমরা এখানে পার্টস অফ স্পিচের কিছু জিনিস মনে রাখার চেষ্টা করবো। কি মনে রাখার চেষ্টা করবো? পার্টস অফ স্পিচের কোনো কিছু বিষয়। দ্য জাপানিজ দেওয়া, তাহলে দ্য জাপানিজ যদি আমি দেই, আমি বিভিন্ন কালার দিয়ে দাগি, তাই না? তাহলে তোমাদের মানে ইজি হবে। তোমরা আমাকে আনসারগুলো লিখতে থাকো এই টাইমে। জাপানিজের সাথে সেভ কলাম বি থেকে কোনটা যাবে, ঠিক আছে? ফার্স্টে আমি চলো ইয়েলো নিলাম। আচ্ছা, সো আমি ইয়েলো দিয়ে এখানে একটা মার্ক করি, সাবজেক্টটা দেওয়া। আচ্ছা, দ্য জাপানিজ মানে হচ্ছে প্লুরাল নাম্বার, তাই না? প্লুরাল নাম্বারের সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে না, প্লুরাল ভার্ব হবে। তোমরা কিন্তু আনসার লিখতে থাকো, আমি দেখবো, সবাই আনসারই দেখবো। দ্য জাপানিজ যেহেতু প্লুরাল সাবজেক্ট, ওর সাথে প্লুরাল ভার্ব হবে। দেন আমি এখানে প্লুরাল ভার্ব কিন্তু এটা দেখতে পাচ্ছি, তাই না? আর জাপানিজ একাধিক মানুষ, তার সাথে ইজ বা এরকম সিঙ্গুলার জাতীয় কিছু হবে না, প্লুরাল জাতীয় কিছু হবে। তাহলে দ্য জাপানিজ আর ল। আচ্ছা, ল, এখানে ল অ্যাডজেক্টিভ হিসেবে মোস্ট প্রবলি দিচ্ছে, তাই না? মানে জাপানিজরা কি হয়, কেমন হয়। আর ল দিলে তো হবে না, জাপানিজরা কি আইন, কিন্তু ল মেনে চলে এমন কিছু হতে পারে, তাই না? ওকে, সো ল মেনে চলে কি হতে পারে,
I think this one is correct, right? The Japanese are, yes, very good. তোমরা কিন্তু আনসার দিচ্ছ আমাকে। The Japanese are law abiding people. জাপানিজরা হচ্ছে ল মেনে চলার মতো মানুষজন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড গ্যাস, তোমরাই কিন্তু আনসার দিচ্ছ। তারপর কি আছে? দে নেভার ড্রাইভ অর, তারা কখনো রাস্তায় গাড়ি চালায় না, অথবা আচ্ছা রাস্তায় গাড়ি চালানো বাদে কি করা যায়? চলো আরেকটা কালার নিয়ে নিই। রাস্তায় গাড়ি চালানো বাদে আর কি করা যায়? আচ্ছা এটা আমি হচ্ছে ব্লু দিয়ে মার্ক করতেছি, তোমরা আমাকে আনসার দিতে থাকো। ড্রাইভ অর, মানে ড্রাইভ কিন্তু একটা ভার্ব, তাই না? সো এখানে হচ্ছে অর এর পরে আরেকটা ভার্ব হবে বেস ফর্মে, অর এর পরে বেস ফর্মে আরেকটা ভার্ব হবে। ট্রান্সপোর্ট তো হবে না, আর ড্রাইভারও হবে না, অ্যালোনও হবে না, দেন আই থিঙ্ক এটা হবে, তাই না? দেখো এখানে অর এর আগে এবং পরে কিন্তু এক জাতীয় জিনিস থাকে, তাই না? নাউন হলে নাউন, ভার্ব হলে ভার্ব, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ। সো এখানে দেখো, এখানে আমাদের যেহেতু ড্রাইভ একটা ভার্ব দেওয়া, দেন একই ফর্মের আরেকটা ভার্ব থাকবে হচ্ছে আমাদের এই পাশে, যেটা হচ্ছে ক্রস, পারাপার হওয়া, তাই না? গ্রেট, অ্যান্ড তোমরাও কিন্তু ক্রসই লিখছো আমি দেখতে পাচ্ছি। সো দে নেভার ড্রাইভ অর ক্রস দ্য রোড। আচ্ছা, ইন, ইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তোমার কি থাকে? প্রিপোজিশনের পর যদি তোমার মূলত যেটা হয় নাউন থাকে বেশি, তাই না? আচ্ছা, প্রিপোজিশনের পর সাধারণত নাউন বেশি থাকে। সো আমি এখানে দেখতে পাচ্ছি এটা তো ভার্ব, দেন ভেহিকেল নাউন, ওকে, রোড ইন ভেহিকেল, আচ্ছা ক্রস ইন ভেহিকেল তো হয় না, যাচ্ছে না। ভায়োলেট একটা ভার্ব, এটাও বাদ যাচ্ছে। অ্যাবাইডিংটা তো অলরেডি আমাদের হয়ে গেছে। আই থিঙ্ক তাহলে আমাদের এই নাউনটা ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, তাই না? এই অবজেক্টটা হবে ভায়োলেশন অফ ট্রাফিক রুল, ভায়োলেশন। ওকে, গ্রেট। সো ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড, তোমরাই আনসার দিচ্ছ আমাকে। তারপর নো জাপানিজ হি অর শি, নো জাপানিজ হি অর শি, আচ্ছা কোনটা হতে পারে? নো জাপানিজ হি অর শি। আমি আরেকটা কালার চেঞ্জ করে নিই। সো এবার চলো আমরা গ্রিন নেই। কোনো জাপানিজই, ছেলে হোক বা মেয়ে হোক, কোনো জাপানিজই ছেলে হোক বা মেয়ে হোক কি করে না? লেটস সি, আমাদের তো দুইটা অলরেডি বাদ হয়ে গেছে। হি অর শি ট্রান্সপোর্ট, না হি অর শি ট্রান্সপোর্ট তো হয় না। কোনটা হতে পারে? হি অর শি আর ড্রাইভার, না, অ্যালোন অন দ্য স্ট্রিট, তাই না? কোনো জাপানিজ তোমার, সে ছেলে হোক বা মেয়ে হোক, যখন রাস্তায় একা থাকে, ওকে, রাস্তায় যখন একা থাকে, অ্যালোন ইন দ্য রোড, উইল, তারা কি করবে না? উইল দেওয়া আছে এরপরে, তাহলে উইল মানে একটা মোডাল, তাই না? মোডাল ভার্বের পরে ভার্বটা সবসময় বেস ফর্ম ভার্ব হয়। মোডাল ভার্বের পরে আমাদের ভার্বটা সবসময় বেস ফর্ম ভার্ব হয়। সো V1 খুঁজতে হবে আমাদের আর কি, মূলত VB অ্যাকচুয়ালি। ওকে, এটা তো ভার্ব না, এটা ভার্ব প্লাস আইএনজি, সো এই দুইটা না। সো আমাদের V1 এখানে বা ভার্বের বেস ফর্ম একটাই আছে, এটা, তাই না? ভায়োলেট দি ট্রাফিক রুলস, ভায়োলেট দি ট্রাফিক রুলস, ভেরি গুড। তাহলে ইয়েস, তোমরাও আমি দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি এই আনসারটাই দিছিলা, তোমরা এক্স্যাক্টলি এই আনসারটি দিছিলা। সো লং দ্য রেড সিগন্যাল কন্টিনিউস, যতক্ষণ তোমার লাল বাতি জ্বলে থাকবে। জীবনের লাল বাতি না, এটা হচ্ছে রাস্তার লাল বাতি আর কি। জীবনেও লাল বাতি জ্বলে থাকে, এবার ডিফারেন্ট কেস। বাট সো এখানে জীবনের লাল বাতির কথা বলতেছে না, এখানে রাস্তার লাল বাতির কথা বলতেছে। এখানে কি বলতেছে? সো লং দ্য রেড সিগন্যাল কন্টিনিউস, যতক্ষণ তোমার লাল বাতি জ্বলে থাকে ততক্ষণ, এটা কিন্তু একটা তোমার এরপর একটা সাবজেক্ট লাগবে। যতক্ষণ লাল বাতি জ্বলে থাকে তখন কেউ কিছু করে বা কেউ কিছু করে না, দ্যাট মিনস উই নিড আ সাবজেক্ট। সাবজেক্ট কি? ট্রান্সপোর্ট সামওয়ান ইজ ফাউন্ড, না এটা তো সাবজেক্ট হবে না। দেন সাবজেক্ট আর ড্রাইভার উইল কিপ, দেখছো সাবজেক্টও আছে ভার্বও আছে, এটা হবে। আচ্ছা, আর ড্রাইভার উইল কিপ, ভেরি গুড, আমরা পেয়ে গেছি। তোমরাও দেখছি এই আনসারটাই দিস, ড্রাইভার উইল কিপ। কি হবে? কিপ দ্য, আমাদের কাছে অপশন বাকি আছে দুইটা, ভেহিকেল স্ট্যান্ডিং অন দ্য রোড, ওয়েটিং অন দ্য রোড ফর এ গ্রিন সিগন্যাল। আচ্ছা, উইল কিপ দ্য, আচ্ছা কিপ দ্যার পরে কিন্তু আমাদের ভার্ব লাগবে না, আমাদের কিন্তু ভার্ব অলরেডি আমরা পেয়ে গেছি।
দার পরে আমাদের লাগবে হচ্ছে একটা নাউন, আমাদের দার পরে লাগবে একটা নাউন, যেহেতু আমাদের ভার্ব এসে বলছে অবজেক্টের নাউন লাগবে। সো ওয়েটিং তো একটা ভার্ব, সো ভার্ব না, দেন একটাই নাউন আছে যেটা হচ্ছে দা ভেহিকেল, তাই না? সো এটা হবে আনসার, ভেহিকেল। দেখছো আমার পার্টস অফ স্পিচের মোটামুটি আইডিয়া থাকলে, কিন্তু একটা সেন্টেন্সের স্ট্রাকচারের মোটামুটি আইডিয়া থাকলে এবং টেন্সের আইডিয়া থাকলে, কিছু বেসিক পার্টস অফ স্পিচের আইডিয়া থাকলে আমরা এটা ইজিলি সমাধান করে ফেলতে পারি। ভেহিকেল স্ট্যান্ডিং অন দ্য রোড। সো দেন ফাইনালি আমাদের আরেকটাই বাকি আছে, সেটা কি? সো কোন কালারটা নিব? সব কালারফুল কালার তো জীবন থেকে চলে গেল। সো কোনো অত বেশি কালারফুল আমি আর কালার পাচ্ছি না। সো চলো আমি পার্পলটাই নাকি এটা সিলেক্ট করি, ঠিক আছে? বেগুনিটা সিলেক্ট করি। ওকে, পার্পল না অ্যাকচুয়ালি এটা। ওকে, যদিও কালারের নামের ব্যাপারে আমার অত ভালো নলেজ নেই। সো অ্যাট এন্ড অফ নাইট ওয়েন দেয়ার ইজ নো, সো রাতের বেলা যখন দেয়ার ইজ নো, কেউই নেই, কোনো কি নেই, রাতের গভীরে কি থাকে না রাস্তায়? নো ট্রান্সপোর্ট, তাই না? আর এমনি এটা একটাই বাকি, এটার আনসার তোমরা এমনি জানো। যখন রাতের গভীরে কি থাকে না রাস্তায়? ট্রান্সপোর্ট থাকে না, যাতায়াতের সুযোগ সুবিধা থাকে না। সামওয়ান ইজ ফাউন্ড, কাউকে না কাউকে পাওয়াই যায়, ওয়েটিং অন দি রোড ফর আ গ্রিন সিগন্যাল। কাউকে পাওয়াই যায়, কি করতে পাওয়া যায়? ওয়েটিং অন দ্য রোড, অপেক্ষা করতে পাওয়া যায়, ফর আ গ্রিন সিগন্যাল, একটা গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতে পাওয়া যায়। সো ইয়েস, দিস ইজ দি আনসার। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আমি খুবই কালারফুল বানিয়ে দিছি বোর্ডটাকে, তাই না? এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে তো দেখতে আমাকে খুব সুন্দর লাগতেছে। একটু একটু নিজেকে আর্টিস্ট আর্টিস্ট একটা ভাইব পাচ্ছি, তার আমি একটু এই জায়গাগুলো কেটে দিই, একটা ফিল আসতেছে সুন্দর। রাইট, লুকস গুড না? লুকস কালারফুল, সুন্দর লাগতেছে না? চলো, ইয়েস, সেই লাগতেছে, সেরা, খুব কালারফুল লাগতেছে। অ্যান্ড ইয়েস, তোমরা সবাই বুঝে গেছো, আমি এতটুকু বুঝে গেছি। সো আমরা এখন কি পরের পার্টে চলে যাই। সবাই এতটুকু ক্লিয়ার? আমাকে একটু জানাও তো সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, জীবন অনেক রঙিন। স্যার মাইট বি অ্যান আর্টিস্ট, ইয়েস, খুব শখ ছিল বাট হতে পারিনি। ওকে, সবাইকে ক্লিয়ার এতটুক? সবাই ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার। আরাফাত, কন্টেন্ট ডিলিটেড, আহানাফ, দেন হচ্ছে লিপি, আরাফাত, সুমাইয়া জাহান, দেন এহসান মাহমুদ, রুম্পা নন্দী, মোহাম্মদ খালেদ, সায়েদ আহমেদ, ফাহমিদা সরকার, দেন হচ্ছে মাহমুদ ফাহাদ, বিবেক রয়, রৌনক, মোহাম্মদ নিশাদ, সাইমা সাইদ, মিনাল, দেন হচ্ছে আনোয়ার হোসেন, মোহাম্মদ নিশাদ, রাহাল। ভেরি গুড, সবাই ক্লিয়ার। ওয়াও, সবাই ক্লিয়ার, প্রত্যেকটা স্টুডেন্ট বলতেছে ক্লিয়ার। সো প্রাউড অফ ইউ গ্যাস, অ্যামেজিং ওয়ার্ক গ্যাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাই এত ভালো করে মনোযোগ দিয়ে পড়তেছো, তো আমরা এত কালারফুল বানানোর সার্থক। আচ্ছা, তো আমরা যদিও কারো জীবন কালারফুল বানাতে পারবো কিনা জানি না, বাট আমরা আজকে বোর্ডটাকে অনেক কালারফুল বানাইছি। তো আমাদের সবাইকে থ্যাংকস টু আস, থ্যাংকস টু আস। ওকে, ওকে, দেন এটার আনসার আমরা দেখতেছি। অ্যান্ড আমরা যেটা আনসার চিন্তা করছিলাম এক্স্যাক্টলি সেটাই। ইয়াস, উই রক দি ক্লাস, তাই না? আমাদের আনসার 100তে 100 হয়েছে, 100তে 100। এখন আমরা চলে যাব হচ্ছে আনসিন প্যাসেজের একটা পার্টে, যেখান থেকে আমাদের কি আসবে? সাবস্টিটিউশন টেবিল আসবে। যেখান থেকে আমাদের সাবস্টিটিউশন টেবিল আসবে, সামারি আসবে। কি কি আসবে? সাবস্টিটিউশন টেবিল অ্যান্ড সামারি, ঠিক আছে? তো সাবস্টিটিউশন টেবিলটার আমরা কি কি লাগবে সেটা একবার একটু দেখে আসি, তাহলে না আমাদের ইজি হবে। ওকে, সাবস্টিটিউশন টেবিলে আমাদের কি কি লাগবে সেটা একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। দেখো, এটা ট্রিকটা কি? সাবস্টিটিউশন টেবিলটা আগে তুমি দেখবা, দেন তুমি প্যাসেজে যাবা। আবারও বলতেছি, সাবস্টিটিউশন টেবিলটা তুমি আগে দেখবা, দেন তুমি প্যাসেজে যাবা, তাহলে হবে, ঠিক আছে? তাহলে ইজি হবে, কারণ আমাদের কি কি লাগবে আমরা বুঝে যাব। ট্রিক, এটা তোমার একটু ব্রেন খাটায় কাজ করতে হবে। এখানে যেমন একটা ট্রিক কি হতে পারে? সাউন্ড আই হোপ এখন ঠিক আছে, মাইক উল্টে গেছিল, সরি। সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে এখন? সাউন্ড ক্লিয়ার? ক্লিয়ার হলে এখন একটু জানিয়ে দাও। ইয়াস, একটু আগে আমি বুঝতে পারছি কেন সাউন্ড ঝামেলা হচ্ছিল। এখন সাউন্ড ক্লিয়ার? অল ক্লিয়ার, 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 ক্লিয়ার। জি, ইয়েস, 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 ইয়েস। ওকে, গ্রেট, এখন সব সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে, সরি ফর দ্যাট। আচ্ছা, আবার বলি, সাবস্টিটিউশন টেবিল তুমি খুব ইজিলি সলভ করার জন্য আগে তুমি প্যাসেজটা পড়বা না, আগে তুমি কোশ্চেনটা আসবা। কোশ্চেনটা আসার পরে তুমি দেখবা কি কি লাগবে। মূলত দেখো, এটা পড়ে তুমি কি দেখতে পাচ্ছ? আমাদের মূলত লাগে কে,
কে কোনো একটা কাজ করছে বা কার সাথে কোনো একটা ঘটনা ঘটছে। দ্বিতীয়ত লাগে ঘটনাটা কি ছিল, দ্বিতীয়ত কি লাগে ঘটনাটা কি ছিল, তৃতীয়ত জায়গাটা কি ছিল, স্থানটা কি ছিল, এবং চতুর্থত কবে হয়েছে কাজটা। কার সাথে ঘটনাটা ঘটছে, তোমার ঘটনাটা কি ঘটছে, কোথায় ঘটছে, তারপর হচ্ছে কি কবে ঘটছে, কার সাথে, কি, কে, প্রথমে কে, তারপর কি, তারপর কি, তারপর হচ্ছে কোথায়, তারপর হচ্ছে কবে। মনে থাকবে? কে, কি, কোথায়, কবে। কে, কি, কোথায়, কবে। ঠিক আছে, আমরা মনে রাখবো কে করছে, কোথায় করছে, কে করছে, কি করছে, কোথায় করছে, কবে করছে। ওকে, মনে রাখবো এটা। এখন দেখো আমাদের একটা খুবই সহজ একটা হিন্ট, তারপর তোমার মনে রাখতে হবে যে দেখো ট্রিকটা এখানে একটা দেখো তোমার সাল দেওয়া আছে, তাহলে আমার দেখতে হবে 1809 সালে কি হয়েছে, তারপর কি 1860 সালে কি হয়েছে, তারপর কি, তারপর হচ্ছে আমাদের কি দেখতে হবে, তারপর দেখতে হবে আমাদের 1862 সালে কি হয়েছে। আচ্ছা এখানে তো সাল দেওয়া নাই, তাহলে এখানে আমার কি বুঝতে হবে, হত্যা করা হয়েছিল। আচ্ছা তাহলে হত্যা করা কবে হয়েছিল দেখতে হবে। সো যেখানে যেটা দেওয়া থাকবে ওই আইডিয়াগুলো নিয়ে নিবা, ঠিক আছে। সো আমি মনে রাখবো 9, 60, 62। প্রথমে 1809 সাল দেখবো, তারপর কি দেখবো 1860 সাল, তারপর 1862 সাল, তারপর আমি দেখবো তাকে হত্যা করা কবে হয়েছিল। যেহেতু এখানে তারিখটা দেওয়া নাই, সো এখান থেকে আমি একটা হিন্ট নিব, হত্যা করা রিলেটেড কিছু থাকবে, তাই না। আচ্ছা সো পুরা লাইনগুলো আমরা আন্ডারলাইন করবো, দেন ওখান থেকে আমরা একদম ইজিলি সলভ করে ফেলতে পারবো, তাই না। ওকে আচ্ছা গ্রেট, চমৎকার। সো লেটস গো, আমরা এখন প্যাসেজটা পড়ি, এন্ড প্যাসেজটা পড়ার টাইমে আমরা সামারির জন্য পড়ে নিব, ঠিক আছে। সামারির জন্য পড়ে নিব। সামারি তোমরা প্যাসেজটা তো আমি আগে ভালো করে পড়াবো, দেন সামারির জন্য তোমার কতটুকু মনে রাখতে হবে সেই জিনিসটা যখন আমরা সামারিটা লিখতে যাব তখন আমি তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে। ওকে, টেনশন নেওয়ার কোনো একদমই কারণ নেই, সামারির ট্রিক্সগুলো আমি তোমাদেরকে বলে দেবো। এখন পর্যন্ত আশা করি তোমরা সবাই পড়াগুলো বুঝতে পারতেছো, তাই না। ওকে, Abraham Lincoln was born in Kentucky, USA in 1809. Okay, so I think এখানে আমরা একটা পেয়ে গেছি না, 1809 সাল ছিল না ওইখানে, তোমরা আমাকে একটু বলো তো 1809 সাল ছিল না। আচ্ছা 1809 সালে অ্যাব্রাহাম লিঙ্কন জন্ম নিয়েছিলেন কোথায়, কেন্টাকি ইউএসএ তে। দাগায় ফেললাম। He worked on his father's farm and taught himself to read and write. সে তার বাবার ফার্মে কাজ করত এবং সে নিজেকে পড়তে হয় কিভাবে এবং লিখতে হয় কিভাবে সেটা শিখেছে, মানে সে সেলফ এডুকেটেড, তাই না, সেলফ লার্ন, সে নিজে নিজে পড়ালেখা শিখছে। আফটার ডুইং ভ্যারিয়াস জবস হি বিকেম সাকসেসফুল লয়ার। সে বেশ অনেক ধরনের চাকরি করার পরে সে অবশেষে একজন সাকসেসফুল বা সফল একজন উকিল হয়। লেটার হি গট ইনভলভ ইন পলিটিক্স। তারপরে সে পলিটিক্স বা রাজনীতিতে ইনভলভড হয়ে যায়, ঠিক আছে। সে ভালো রাজনীতিবিদ ছিল, তোমার ইউজুয়ালি হচ্ছে রাজনীতিবিদদেরকে নিয়ে যেরকম ধারণা সেরকম ধারণার মানুষ সে ছিল না, সে যথেষ্ট ভালো রাজনীতিবিদ ছিল বাই দ্য ওয়ে, ঠিক আছে। তোমার পরিচিত মানুষজনের সাথে আবার মিলায় ফেলো না। আফটার ডুইং ভ্যারিয়াস জবস হি বিকেম আ সাকসেসফুল লয়ার, লেটার হি গট ইনভলভড ইনটু পলিটিক্স। দ্য ইস্যু অফ স্লেভারি ডিভাইডেড দি কান্ট্রি। এবং পলিটিক্সে সে জয়েন করে কখন, যখন স্লেভারি বা দাসত্বের যে তোমার প্রবলেমটা ছিল তাদের দেশে, সেটা দেশটাকে ভাগ করে দিচ্ছিল, ঠিক আছে। In 1860, আচ্ছা 1860 একটা ছিল তাই না, in 1860 he was elected president. 1860 তে তাকে প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়েছিল। ওকে, he aimed to end slavery and keep the country united. সে স্লেভারিকে বা দাসত্বকে তোমার বন্ধ করতে চেয়েছিল এবং দেশকে একত্রিত করতে চেয়েছিল, দেশকে এক করতে চেয়েছিল, ঠিক আছে। প্যাসেজটা দেখতে পাচ্ছ না ভাইয়া? প্রবলেম হচ্ছে ভাই দেখতে কিছু আমাকে একটু জানাও কিন্তু, ঠিক আছে। ওকে ওকে, তারপর দেখো আ সিভিল ওয়ার ব্রোক আউট বিটুইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন স্টেটস। এবং একটা সিভিল ওয়ার, একটা গৃহযুদ্ধ তোমার ভেঙে পড়ে কোথায়, নর্দার্ন এবং সাউদার্ন স্টেটস। তোমার নর্থ পার্টে এবং সাউথ পার্টে তোমার হচ্ছে একটা সিভিল ওয়ার বা আমেরিকার ভিতরে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। তোমার যে বাসায় ভাই বোনরা মারামারি করো, ঝগড়া করো, ওই ধরনের গৃহযুদ্ধ না, এটা পুরা দুইটা স্টেট যুদ্ধে লেগে যায়, ঠিক আছে। তোমাদের ভাই বোনদের মারামারির কথা বলতেছে না। হি লেট দ্য নর্থ ওয়ান দ্য ওয়ার। এবং
সে নর্থ বা উত্তরকে, সে নর্থ বা উত্তরের লিডার ছিল, সে লিড দিছে এবং যুদ্ধটা সে জিতে, এবং যুদ্ধটা জিতার পরে সে ডিক্লেয়ার করে বা ঘোষণা দেয়, কি ঘোষণা দেয়? আ নেশন ক্যান নট এক্সিস্ট হাফ ফ্রি অ্যান্ড হাফ স্লেভ। সে এই ঘোষণাটা দেয় যে একটি রাষ্ট্র কখনোই অর্ধেক স্বাধীন এবং অর্ধেক পরাধীন বা দাসত্বের মধ্যে দিয়ে তোমার টিকে থাকতে পারে না। ইন 1862 পেয়ে গেছে 1862। In 1862 সে ডিক্লেয়ার করছে কি? অল স্লেভস ফ্রি। সে 1862-তে সব স্লেভদেরকে স্বাধীন ঘোষণা দিয়ে দিয়েছে, মানে দাসত্ব সে ওই 1862 সালে একদম বন্ধ করে দিছে। গেইনিং গ্রেট পপুলারিটি, এবং এটার কারণে সে অনেক জনপ্রিয় হয়ে ওঠে, এটার কারণে কিন্তু সে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। তুমি কি দেখছো অলরেডি যে আমরা 3টার আনসার পেয়ে গেছি? এই লাইনগুলো দাগায় ফেলছে। তোমরা এরকম পরীক্ষার হলে কিন্তু যখন তুমি কোশ্চেন পেপারটা হাতে পাবা তখন প্যাসেজগুলো থেকে কিন্তু লাইনগুলো অবশ্যই দাগিয়ে ফেলবে, ঠিক আছে? সো এইভাবে দাগিয়ে ফেলবে। আমরা কিন্তু 3টা পেয়ে গেছি। লিঙ্কন ওয়াজ রি-ইলেক্টেড অ্যান্ড ট্রাইড টু ইউনাইট দ্য পিপল। আব্রাহাম লিঙ্কনকে আবার পুনর্নির্বাচিত করা হয় এবং সে চেষ্টা করেছিল আবার লোকজনকে কি করতে? একত্রিত করতে। হি ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 1865। এই যে তাকে অ্যাসাসিনেট করা হয়েছিল 1865 সালে। সো তাকে হত্যা করা হয়েছিল, মনে আছে? অ্যাসাসিনেট করা এবং হত্যা করা প্রায় একই জিনিস। সো কত সালে হত্যা করা হয়েছিল আমরা এটা খুঁজতেছিলাম? 1865 সালে। ওকে, সো হি ওয়াজ নট এগেইনস্ট এনিবডি, হি ওয়ান্টেড এভরিবডি টু লিভ ইন পিস। সে কখনোই কারো বিরুদ্ধে ছিল না, এবং সে চাইতো সবাই যেন শান্তিতে, সবাই যেন শান্তিতে বসবাস করে। হি মেড সিনসিয়ার এফোর্টস টু হিল দ্য পিপলস উন্ড। সে অনেক সিনসিয়ার এফোর্ট মেক করছে, সে অনেক আন্তরিকভাবে প্রচেষ্টা করছে যাতে সে মানুষদের যে ক্ষতিগুলা হয়েছে সেগুলাকে যেন সে ভরে আনতে পারে, বা সে যেন ক্ষতগুলাকে তোমার ঠিক করতে পারে, ঠিক আছে? কিসের জন্য হয়েছিল ক্ষতগুলা বা এই ক্ষতিগুলা? যুদ্ধের কারণে। In 1862, Lincoln declared that from then onwards all slaves would be free. 1862 সালে লিঙ্কন ঘোষিত করে যে ওই সময় থেকে সকল স্লেভস বা সকল দাসীরা তারা যেন ফ্রি হয়ে যায়, স্বাধীন হয়ে যায়। মানে আসলে হচ্ছে আমেরিকাতে 1862 সালের আগে আফ্রিকান এবং অনেক মানুষদেরকে দাসী বা দাস হিসাবে তোমার আমেরিকাতে নিয়ে আসা হইতো, এবং ওখানে নিয়ে এসে তাদেরকে দাসত্ব করানো হইতো, এবং সে যখন দেশটাকে স্বাধীন করে দেয় সে সকল দাসীকে মুক্ত করে দেয়, ওদেরকেও স্বাধীনতা দিয়ে দেয়, ঠিক আছে? দিস মেড হিম ভেরি পপুলার অ্যামং দ্য পিপল, এবং এটা তাকে সবার মধ্যে অনেক পপুলার করে তোলে। Later, Abraham Lincoln was assassinated in 1865. ওকে, সো আমরা সবগুলো আনসার পেয়ে গেছি, তাই না? তোমরা আমাকে বলো আনসার কি হবে? আমি বলবো না, টায়ার্ড আমি। তোমরা বলো কি হবে আনসার? একটা করে লেখা শুরু করো দেখি। তোমরাই আনসার দাও, তারপর আমরা পোয়েমের সামারিতে যাব, সামারির পর পোয়েম, দেন আমরা আজকের মতো ক্লাসটা শেষ হয়ে যাবে। ভেরি গুড, কেনটাকি, ইউএসএ, গ্রেট। তারপর 2 নাম্বার কি? ভেরি গুড নিশাদ, কুকুইত রিফা, ভেরি গুড, অ্যামেজিং। আতিয়া, বাকিরও আনসার দাও। কি হবে? বলো কি হবে? ওকে, ইয়েস, গুড। দ্য হোয়াইট ম্যান ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট কবে? তারপর জায়গাটা কোথায় ছিল? ইউএসএতে, তাই না? ইউএসএতে ছিল, ইয়েস। দেন ইয়েস, গুড। হি ডিক্লেয়ার্ড স্লেভস ফ্রি। সে 62 সালে কি করে? 1862 সালে সকল তোমার দাসীকে স্বাধীন ঘোষণা দেয়, তাই না? ভেরি গুড। অ্যান্ড ফাইনালি হি ওয়াজ অ্যাসাসিনেটেড। কবে অ্যাসাসিনেট করা হয়েছিল? কত সালে? তো আমরা দেখছি একটু আগে, সালটা ভাইয়া কেউ একজন লিখে দাও। কত সালে হয়েছিল? তাকে হত্যা করা হয়েছিল কত সালে? 1865 বলতেছে লিপি, দেন হচ্ছে গ্যালাক, তারপর হচ্ছে কুক উইথ রিফা, দেন কন্টেন্ট ডিলিটেড, ছুটির দিন। ওকে, গ্রেট। অ্যান্ড রেখি, ভেরি গুড। 1865
চমৎকার গাইস, অ্যামেজিং, সো প্রাউড অফ ইউ। সো দেখছো আমরা শিখে গেলাম কিভাবে হচ্ছে আমাদের কি করা হয়, কিভাবে হচ্ছে আমাদের একটি তোমার সাবস্টিটিউশন টেবিল সলভ করা হয়, সেটাও কিন্তু আমরা অবশেষে শিখে গেলাম। এখন আমরা পড়বো হচ্ছে সামারি। সামারিতে যাওয়ার আগে আমি একটা তোমাদেরকে সামারি টিপস দিই। সামারিতে যাওয়ার আগে তোমাদের মূলত টিপসটা কাজে লাগবে, কোন জিনিসগুলো ফলো করলে তুমি একটা সামারিতে ফুল মার্কস পেতে পারো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? ফ্রেন্ডরা যদি অলরেডি চলে গিয়ে থাকে ওদেরকে একটু মেনশন দিয়ে নিয়ে আসো। সামারির টিপসটা আমি বলবো, দেন সামারিটা আমি পড়াবো, দেন আমি তোমাদের খুবই আগ্রহর একটি জায়গা পোয়েমের পার্টটাতে আমরা চলে যাব, ঠিক আছে? ওকে, সো ক্লাসটা যদি একটু বেশি টাইম আমরা নেই, আশা করি কারো কোনো সমস্যা নেই। পরীক্ষার জন্য তো সবাই প্রিপারেশন নিতে হবে। আই থিঙ্ক তোমার একটু কষ্ট করে আমাকে 10টা মিনিট হয়তো এক্সট্রা দিতে হতে পারে ক্লাসের জন্য, ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ দিয়ে একটু কষ্ট করে আর 15-20 মিনিটটা ক্লাস করি, ওকে? সো তারপর হচ্ছে তোমাদেরকে আজকের মতো আমি ছেড়ে দেবো, ওকে? আর প্যারা দেবো না। আচ্ছা, ফার্স্ট অফ অল সামারি কি হয়? সামারির সর্বপ্রথম একটা ভুল তোমরা সবাই করো, সেটা হচ্ছে সামারি প্যাসেজ না যতটুকু, প্যাসেজের চেয়ে আরো বড় করার চেষ্টা করো। মানে প্যাসেজ ধরো 1 পেজ, তোমরা চাইলে মনে হয় না সামারি মানে বেশি লিখলে বেশি মার্কস পাবো। সামারি ভাই বেশি লিখলে বেশি মার্কস পাবা না, কম মার্কস পাবা, ঠিক আছে? ক্লিয়ার কাট একদম। সামারি করতে হবে, সামারির অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে প্যাসেজটা যতটুকু থাকে সেই প্যাসেজের তোমার 3/1 ভাগ হবে হচ্ছে সামারি। আবারও বলতেছি, কতটুকু হবে? সামারিটা হবে প্যাসেজের 3/1 ভাগ, 3/1 ভাগ, ঠিক আছে? তারপরে আরো একটা জিনিস তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে সামারি তুমি যদি ডিরেক্ট কপি করে, লাইনগুলো যদি ডিরেক্ট কপি করে করে বসাও, তাহলে তুমি মার্কসটা কম পাবা। মার্কস হয়তো ফুল কেটে দেবে না, বাট তুমি মার্কসটা কম পাবা। চেষ্টা করবা নিজে একটু বানিয়ে লেখার, নিজের ভাষায় একটু লেখার। তুমি যত নিজের ভাষায় লেখার চেষ্টা করবা সামারিটা, তোমার যদি গ্রামার কারেক্ট থাকে, দেন তুমি মার্কস পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যায়, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, সামারিতে এখন অনেকের প্রশ্ন থাকে, তাহলে ভাইয়া কত ওয়ার্ডস লিখবো বা কত লাইন লিখবো? আচ্ছা, লাইন ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তোমার হাতের লেখার উপরে। সো আমি জাস্ট বলতে পারি, ফর এক্সাম্পল তুমি খুব বেশি বড় করতে চাও না। আই থিঙ্ক যে 60, আমার ধারণা যে 60 থেকে 70-80 ওয়ার্ড ইজ ইনাফ, আই থিঙ্ক, ঠিক আছে? খুব বেশি বড় করতে চাও না, এর চেয়ে বেশি বড় হলে আমার মনে হয় একটু বেশি বড় হয়েছে, ঠিক আছে? সো খুব বেশি বড় করার কিন্তু আসলে দরকার নেই সামারিটা। যত তুমি ছোটতে প্রিসাইসলি তুমি মূল কথাগুলো রাখতে পারো তত বেটার। আচ্ছা, এখন আমরা আসি তাহলে সামারিতে আমি কি লিখবো? অনেক কিছু তো লেখা থাকে, কোনটা রাখবো কোনটা আমি বাদ দিব। আচ্ছা, সামারি লেখার টাইমে অবশ্যই তার যদি পরিচয় থাকে, সামারিটা তুমি যাকে নিয়ে লিখতেছো বা যে এই জিনিসটা নিয়ে লিখতেছো সেটা তো অবশ্যই পরিচয় দিতে হবে। সর্বপ্রথমে তুমি সেই বিষয়টার বা সেই ব্যক্তিটার পরিচয় দিবা। পরিচয়টা দেওয়ার পর আমার তোমার জীবনের সাথে, আমার তোমার এরকম দেম জীবনের সাথে মিলে এমন কিছু আসলে ইনক্লুড করার কোনো দরকার নাই। এমন এমন জিনিস দিবা যে যেগুলো ইন্টারেস্টিং, মানে আমার তোমার 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 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনের সাথে মিলে না এমন জিনিসপত্র হচ্ছে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তার অবদানগুলা, তার অর্জনগুলা, তার হচ্ছে তোমার প্রাইজগুলা, অ্যাওয়ার্ডসগুলা, তার প্রতি মানুষের কৃতজ্ঞতা থাকতে পারে। সো যেই জিনিসগুলা তাকে আমার তোমার থেকে, মানে তোমরা অনেক স্পেশাল, সরি তোমার কথা বললাম, ধরো আমি এবং আমার বন্ধুদের থেকে, তোমরা চমৎকার, সরি ফর দ্যাট, ওটা বাদ। আমি এবং আমার বন্ধুদের থেকে এরকম, আমার এবং আমার বন্ধুদের তোমার ধরো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন থেকে তার জীবনটার মধ্যে স্পেশাল যে জিনিসগুলো ছিল, যে জিনিসগুলো ডিফারেন্ট ছিল, সেই জিনিসগুলো লিখবা। তার অবদান লিখতে পারো, তার অর্জন লিখতে পারো, তার যোগ্যতা লিখতে পারো, এবং হচ্ছে তার তোমার হচ্ছে মানে স্পেশাল কোনো লাইফ ইভেন্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস ঘটছিল, এরকম বিষয়গুলো হচ্ছে তোমার লিখবা, ঠিক আছে? তোমার তাছাড়া কিন্তু অন্য কিছু তোমার অতিরিক্ত জিনিস অ্যাড করার কোনো প্রয়োজন নেই, উদাহরণ দেওয়ার দরকার নেই, তারপর হচ্ছে তোমার এক্সট্রা ডিটেইলে যাওয়ার কোনো দরকার নেই। এবং যেটা অনেক সময় দেখবে কি, আরেকটা হিন্ট দিতে পারি, যে ধরো যে সে অমুক জায়গা থেকে স্কুল পড়ছে, অমুক জায়গা থেকে কলেজ পড়ছে, সে তোমার ইন্ডিয়াতে গিয়ে অনার্স করছে, তারপর হচ্ছে অক্সফোর্ডে গিয়ে পিএইচডি করছে। এত কিছু তুমি এতগুলা লাইনে না লিখে তুমি নিজের ভাষায় কি লিখতে পারো, যে সে অনেক উচ্চ শিক্ষিত ছিল বা সে একজন পিএইচডি হোল্ডার ছিল, এক কথায় শেষ। ভাই যে পিএইচডি করছে সে তো অবশ্যই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েই আসছে, তাই না? সো এরকম যেটা লিখলে বাকি পুরোটা বোঝা যায়, ওই জিনিসটাই লিখবা, ঠিক আছে? সো সামারি লিখার সাজেশনস হচ্ছে মূলত এগুলা। এখন যদি আমি একদম সহজ ভাষায় বলি, তাহলে ভাই আমি সামারি লিখার টাইমে কনফিউজ হয়ে যাই কী করবো। আমি যেটা করি সামারি লিখার টাইমে, একটু মনোযোগ দিয়ে শুনো, আমি সামারি লিখার টাইমে পুরা প্যাসেজটা একবার মন দিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বা লাইন বুঝে পড়ি।
বুঝে পড়ার পর আমি মনে মনে চিন্তা করি, আচ্ছা আমাকে যদি কেউ এখন জিজ্ঞেস করতো, আরে দোস্ত বলতো অ্যাব্রাহাম লিঙ্কন কে ছিল, ফর এক্সাম্পল অ্যাব্রাহাম লিঙ্কন কে ছিল, ঘটনাটা কি, দেন আমি যে পুরাটা বলছি, আমি কি তারে ভাইঙ্গা ভাইঙ্গা, আমার তো এত এত তো জীবনে আমার এত রঙিন না যে একদম ভাইঙ্গা ভাইঙ্গা লাইন টু লাইন তারে বলবো, তাই না? সো আমার বন্ধু জিজ্ঞেস করছে, এমনি আমি বিরক্ত, হুদাই প্যারায় আছে, এরপর আবার জিজ্ঞেস করছে ঘটনা বলতে, তখন আমি ঘটনাটা কি বলতাম, ঘটনার মধ্যে আমি যতটুক না বললেই না, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট, ওই জিনিসটাই কিন্তু আমি বলতাম, তাই না? সো আমি দেখো, তোমরাও চিন্তা করবে একটা প্যাসেজ পড়ার পরে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমরা একটু ছোট কইরা ঘটনাটা বলতো বা আমরা একটু বলতো, তখন তুমি শুধুমাত্র যেই জিনিসগুলো তুমি বলতা ওই জিনিসগুলো তুমি সামারিতে লিখবা, ঠিক আছে? যেমন মুভি দেখে আসার পর, ধরো তুমি তাণ্ডব দেখে আসছো বা জওয়ান দেখে আসছো, কোনো একটা মুভি দেখে আসছো, তোমরা যখন জিজ্ঞেস করে আরে দোস্ত গল্পটা বল না, কাহিনী কি হয়েছে, তখন কি তুমি পুরো 3 ঘন্টার গল্প বলো না, তুমি হচ্ছে গল্পের মূল বিষয়গুলো খালি বলে দাও, অ্যান্ড সামারি আসলে এই জিনিসটাই, ঠিক আছে? সো আশা করি সামারি নিয়ে আর কোনো প্রকার কোনো কনফিউশন তোমাদের নেই, সবাইকে ক্লিয়ার সামারি বিষয়ে? সবাই ক্লিয়ার তো? থ্যাংক ইউ সুমাইয়া জাহান, ওকে, আই গেস সবাই ক্লিয়ার, তাই না? পরীক্ষাতে ফুল মার্কস পাবা, নো ওয়ারিজ, ঠিক আছে? ওকে গ্রেট, সবাই ক্লিয়ার বলতেছে, ভেরি গুড ভেরি গুড। অবশ্যই কি কথা ছিল জিজ্ঞেস করতে পারো, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, ক্লিয়ার, ভেরি গুড। ওকে, সো দেখো ফার্স্টে আমাদের কি আব্রাহাম লিঙ্কনের পরিচয় দিচ্ছে। আব্রাহাম লিঙ্কন ওয়াজ বর্ন ইন কেন্টাকি ইন 1809। হি এডুকেটেড হিমসেলফ, বিকেম এ লয়ার অ্যান্ড এন্টার্ড পলিটিক্স। দেখো সে নিজে নিজে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট, আমি এবং আমার বন্ধুরা এই কাজ করি নাই, আমাদের তো পিডিএফ পড়াইতে পারতাম না ছোটো থাকতে, তাই না? সো বিষয়টা হচ্ছে এটা, হি এডুকেটেড হিমসেলফ, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা লিখছে। এবং দেখো সে লয়ার হয়েছিল, সে রাজনীতিতে জয়েন করছিল, এটা কিন্তু আলাদা আলাদা ভিন্ন সেন্টেন্স ছিল, বাট এখানে একসাথে লিখছে, এরকম করে তুমি একসাথে লিখে দিতে পারো। তারপর ইন 1860 হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, অবশ্যই এটা ইম্পর্টেন্ট পার্ট, একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছে বা রাষ্ট্রপতি হয়েছে, এটা ইম্পর্টেন্ট পার্ট। সো সে তাকে 1860 সালে সে তোমার রাষ্ট্রপতি হয়। কোন সময় হয়, যখন তোমার কনফ্লিক্ট ওভার স্লেভারি, দাসত্ব নিয়ে তোমার একটা কনফ্লিক্ট চলতেছিল বা গ্যাঞ্জাম চলতেছিল। হি ফট আ সিভিল ওয়ার টু কিপ দ্য কান্ট্রি ইউনাইটেড অ্যান্ড ডিক্লেয়ার অল স্লেভস ফ্রি ইন 1862, ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট। দেখো সে একটা সিভিল ওয়ারে যুদ্ধ করে এবং সে যুদ্ধটা জিতে, এবং জিতে সে কি করে, সে নিজের জন্য জিতছে না, সে দাসত্ব দূর করার জন্য সে জিতছে, যুদ্ধটা করছে এবং সেখানে জয়ী হয়েছে, এবং সে সকল দাস দাসীকে সে ওই দিন স্বাধীন ঘোষণা দিছে। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এই কারণে কিন্তু এটা এখানে লেখা হয়েছে। হি ওয়াজ রি-ইলেক্টেড ফর এ সেকেন্ড টার্ম, হি ওয়ার্ক ফর পিস অ্যান্ড ইউনাইটি। এখন এখানে দেখো তাকে পুনর্নির্বাচিত করা হয়েছে। আমাদের দেশে তো দেখা হয় যে পুনর্নির্বাচন তো আমরা যাই ওই বিষয়ে না যাই, পুনর্নির্বাচিত তো সবাই করে না, তাই না? পুনর্নির্বাচিত তো সবাই করা হয় না, সবাই আমরা করতেও চাই না, কিন্তু তার দেশের লোকরা ভোট দিয়া চোরাচালামি ভাবে না, ভোট দিয়ে আবার পুনরায় নির্বাচিত করেছিল। এবং সব রাষ্ট্রপতিকে তো হত্যা করা হয় না, তাই না? এবং তার মতো একটা ব্যক্তিকে যে হত্যা করা হয়েছে, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। এই কারণে দেখো লিঙ্কন ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 1865, আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল 1865 সালে। বাট বাট ইজ রিমেম্বার্ড ফর এন্ডিং স্লেভারি, কিন্তু তাকে সবাই মনে রেখেছে স্লেভারি দূর করার জন্য, এবং আরেকটা কিসের জন্য, অ্যান্ড প্রিজার্ভিং দি নেশন, এবং নেশন তার যে দেশটাকে, তার যে রাষ্ট্রটাকে সে সুরক্ষিত রেখেছে তোমার, সেটার জন্য হচ্ছে তাকে সবাই খুব সম্মান করে, তাকে সবাই বেশ মনে রেখেছে। মেক ইট ইনটু এ বিট ইজি, ওকে ঠিক আছে, ভেরি গুড। সো চমৎকার, ওকে। সো আমার স্লাইড চেঞ্জ করবো, ইয়েস, সবাই এতটুকু আসলে বুঝে গেছে আই থিঙ্ক, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ঠিক আছে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ওকে, ইয়েস। এখানে আমরা দেখো, এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা কবিতাটা পড়বো, এরপরে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা পোয়েমটা পড়বো, পোয়েমটা পড়ার পর কিন্তু আমরা এখন তোমাদেরকে এরপরে ছেড়ে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সব রেডি তো? ওকে গ্রেট। সো এখানে দেখো, এখন কবিতাটার মূল জিনিস হচ্ছে কবিতাটা পড়া এবং কবিতাটা বুঝা, কবিতাটা পড়া এবং কবিতাটা বুঝা, এবং কবিতাটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো দেন কিন্তু আর তোমার কোনো প্রবলেম থাকবে না, কারণ কবিতার থেকেই প্রশ্নের উত্তরটা তুমি করবা, ঠিক আছে? এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, আমরা যেটা জানতে পারছি যে আসলে তোমাদেরকে হয়তো পরীক্ষায়
কবিতা তোমার দিয়ে দিবে না। তার মানে কি তোমাদের বইয়ে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে অর্থসহ, ঠিক আছে? তাহলে তুমি আনসার করতে পারবা, এরকমটা যতটুকু জানা গেছে, ঠিক আছে? এখন তোমাদেরকে যদি দিয়ে দেয় সেটা তো তোমাদের কপাল ভালো, সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা জিনিস, ঠিক আছে? ওকে, সো এখন দেখো টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটা আমরা কবিতাটা পড়ি। টাইম মানে হচ্ছে সময়, টাইমকে সময়, তাই না? টাইম ইউ ওল্ড জিপসি ম্যান উইল ইউ নট স্টে। দেখো সময়কে কবি রিকোয়েস্ট করতেছে যে সময় তুমি কি থাকবা না? টাইমকে একটা ওল্ড জিপসি ম্যান বলে সম্বোধন করতেছে প্রথমত, ঠিক আছে? তোমার জিপসি ম্যান বলতে আমার যেটা বোঝা হচ্ছে তোমার যাযাবর। জিপসি মানে হচ্ছে যাযাবর, সময়কে একটি বৃদ্ধ যাযাবর বলে সম্বোধন করতেছে। প্রথমত কবি সময়কে একটি বৃদ্ধ যাযাবর বলে সম্বোধন করতেছে এবং কি বলতেছে, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান উইল ইউ নট স্টে, সময় তুমি কি থাকবে না? পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর ওয়ান ডে, তুমি কি তোমার যে কাফেলাটা আছে সেটা একদিনের জন্য কি তোমার থামাতে পারবে না? সেটা কি এখানে রেখে দিতে পারবে না বা আমাদের সাথে থেকে যেতে পারবে না? অল থিংস আই উইল গিভ ইউ উইল ইউ বি মাই গেস্ট, আমি তোমাকে সব কিছু দিব, তুমি কি আমার গেস্ট হয়ে থাকবে? মানে দেখো সময়কে কবি বলতেছে তুমি যা চাও পৃথিবীর সব কিছু আমি তোমাকে দিতে রাজি আছি, কিন্তু তুমি আমার গেস্ট হয়ে থেকে যাও। বেলস ফর ইউর জেনেট অফ সিলভার দি বেস্ট, বেলস ফর ইউর জেনেট, জেনেট হচ্ছে এক ধরনের তোমার স্প্যানিশ তোমার ঘোড়া, এক ধরনের ছোট স্প্যানিশ ঘোড়াকে বলা হয় জেনেট, ঠিক আছে? এখান থেকে বলতেছে তোমার বেলস ফর ইউর জেনেট অফ সিলভার দি বেস্ট, আমি তোমার ঘোড়ার জন্য একদম সবচেয়ে ভালো মানের রূপা দিয়ে বেল বা ঘন্টি বানিয়ে দিব, ঠিক আছে? একটু আগে আমি একটা ঘন্টির আওয়াজও পেয়েছি কিন্তু দরজার। সো বেলস ফর ইউর জেনেট অফ সিলভার দি বেস্ট, আমি তোমার ঘোড়ার জন্য তোমার সবচেয়ে ভালো রূপার দিয়ে আমি হচ্ছে বেল বানিয়ে দিব। গোল্ডস্মিথ শ্যাল বিট ইউ, বিট ইউ মানে তোমার পিটাবে না, ঠিক আছে? গোল্ডস্মিথ শ্যাল বিট ইউ মানে হচ্ছে বানায় দিবে বা তৈরি করে দিবে, পিটাবে পাইব না। সময় একটু পিটানোর কথা বলতেছে না। গোল্ডস্মিথ শ্যাল বিট ইউ আ গ্রেট গোল্ডেন রিং, গোল্ডস্মিথরা তোমার জন্য খুবই সুন্দর একটি স্বর্ণের আংটি বানিয়ে দিবে। গোল্ডস্মিথস শ্যাল বিট ইউ আ গ্রেট গোল্ডেন রিং, এখানে কবি টাইমকে পেটানোর কথা বলতেছে না, কবি বলতেছে স্বর্ণকাররা তোমার জন্য খুবই সুন্দর একটি স্বর্ণের আংটি বানিয়ে দিবে, ঠিক আছে? পিকক শ্যাল বাউ টু ইউ লিটল বয় সিং, এবং ময়ূররা তোমার সামনে নত হবে, ময়ূররা তোমার সামনে নত হয়ে তোমাকে সম্মান জানাবে, তোমাকে আমন্ত্রিত করবে এবং ছোট ছোট লক্ষ্মী ছেলেরা তোমার জন্য গান গাবে। ও অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, এবং লক্ষ্মী লক্ষ্মী ছোট মেয়েরা তোমাকে কি করবে, তোমার জন্য ফেস্টুন ইউ উইথ মে, ফেস্টুন ইউ উইথ মে মানে হচ্ছে তোমার জন্য ফুলের মালা দিয়ে তোমাকে হচ্ছে স্বাগতম জানাবে বা ফুলের মালা দিয়ে তোমাকে সজ্জিত করবে। টাইম ইউ ওল্ড জিপসি ওয়াই হ্যাসেন ওয়ে, আবার বলতেছে সময় এই বয়স্ক বা বুড়ো তোমার যাযাবর কেন এত তাড়া করো? ওয়াই হ্যাসেন ওয়ে, হ্যাসেন ওয়ে মানে তাড়া করা, হ্যাসেন মানে তাড়া করা। যে অবশেষে আবার বলতেছে টাইম ইউ ওল্ড জিপসি ওয়াই হ্যাসেন ওয়ে, কেন এত তাড়া তোমার, ঠিক আছে? সো আমরা কিন্তু টাইম ইউ ওল্ড জিপসি ম্যান কবিতাটা পুরাটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এখন আমরা এটা থেকে কোশ্চেন আনসারগুলো কিভাবে সলভ করে চলো এটা আমরা একবার একটু দেখে নিই, ওকে? আচ্ছা, হোয়াট ডাজ দ্য স্পিকার আস্ক টাইম টু ডু, স্পিকার সময়কে কি করতে বলতেছে, স্পিকার সময়কে কি করতে বলতেছে? দেখো স্পিকার সময়কে থেকে যেতে বলতেছে, তাই না? হোয়াট ডাজ দ্য স্পিকার আস্ক টাইম টু ডু, স্পিকার সময়কে থেকে যেতে বলতেছে। চলো আমরা দেখি মিলে কিনা। ইয়েস, দ্য স্পিকার আস্কস টাইম টু স্টে অ্যান্ড পুট আপ হিজ ক্যারাভান জাস্ট ফর ওয়ান ডে, তোমার কবি সময়কে বলতেছিল তুমি থেকে যাও, তোমার কাফেলাটাকে একদিনের জন্য তুমি রেস্ট দাও এবং তুমি শুধুমাত্র একদিন আমাদের সাথে থেকে যাও, তাই না? তারপর দেখো হোয়াট অ্যানিমাল ইজ অফার সিলভার বেলস, কোন প্রাণীটাকে সিলভার বা রূপার বেল অফার করা হয়েছিল, কোন প্রাণীটাকে রূপার তোমার ঘন্টি বা ঘন্টা তোমার অফার করা হয়েছিল বা দিবে বলা হয়েছিল? আমরা জানি জেনেট, জেনেট জাতীয় এক ঘোড়াকে কথা বলছিল, তাই না? সো দেখি, আর জেনেট a small horse is offered silver bells, জেনেট যেটি একটি ছোট স্প্যানিশ ঘোড়া সেটাকে তোমার সিলভারের বেল অফার করা হয়েছিল, তাই না? ইয়েস। হোয়াট গিফট উইল গোল্ডস্মিথস মেক ফর টাইম, গোল্ডস্মিথ মানে স্বর্ণকার, গোল্ডস্মিথ মানে কি? স্বর্ণকার, গোল্ডস্মিথ মানে হচ্ছে স্বর্ণকার।
ওকে, স্বর্ণকার সময়ের জন্য কি বানিয়ে দিবে বলেছিল? তোমরা অনেকে মনে হয় ঘুমিয়ে পড়তেছো, এই কারণে আমি বলবো তোমরা এটার আনসার দাও। দেখি তোমরা এটার আনসার দাও। কি বানিয়ে দিবে বলছিল স্বর্ণকাররা? ইয়েস, কন্টেন্ট ডিলিটেড। গুড গুড, ইয়েস, ভেরি গুড, ইয়েস, গ্রেট। গোল্ডেন রিং, স্বর্ণের আংটি বানিয়ে দিবে বলছিল, তাই না? গোল্ডস্মিথস উইল বিট টাইম আ গ্রেট গোল্ডেন রিং। গোল্ডস্মিথ হচ্ছে তার জন্য একটি চমৎকার, একটি খুবই সুন্দর একটি স্বর্ণের আংটি বানিয়ে দিবে বলেছিল, তাই না? ইয়াস তাহিয়া, ভেরি গুড ভেরি গুড, সবাই আনসার দিচ্ছে এখন। ইয়াস, এটাই তো দরকার। তারপরে হু উইল বাউ টু টাইম, কারা তোমার ওই যে জাপানিজ চাইনিজ যেরকম করে না, বাউ করে না, ওই যে ওইটাকে বলা হয় বাউ করা। কারা বাউ করবে তোমার টাইমের সামনে? কে বাউ করবে? তোমরাই আমাকে বলো, লেটস সি। তোমরাই আমাকে বলে দাও কে বাউ করার কথা ছিল। তারপরে আমি তোমাদেরকে পোয়েমের ব্যাপারে আরো কিছু আইডিয়া দিব এই কোশ্চেন আনসারগুলো শেষ হলে, ঠিক আছে? তারপর ছেড়ে দেবো। ওকে, কে বাউ করবে? ময়ূর, তাই না? ময়ূরের ইংলিশটা কি ছিল আমরা দেখেছিলাম একটু আগে? ইয়েস আরাফাত, পিকক্স। ভেরি গুড। তাহলে কি হবে? পিকক্স উইল বাউ টু টাইম। পিকক্স উইল বাউ টু টাইম। পিককরা সময়ের সামনে নত হবে বা বাউ করবে, ঠিক আছে? হোয়াট উইল লিটল বয়েজ ডু ফর টাইম? ছোট ছোট বাচ্চারা বা ছোট ছোট ছেলেরা, এখানে কিন্তু মেয়েদের কথা বলা হয়েছিল, ছেলেদের কথা বলা হয়েছিল, তাই না? ছোট ছোট লক্ষ্মী ছেলেরা তার জন্য কি করবে? কি করার কথা ছিল? লেটস সি, তোমরা আমাকে আনসারটা দাও, মনে আছে কিনা? ডান্স না, ডান্স না, ডান্স তো তোমাদের খালি আরিফ স্যার করে। কি করার কথা ছিল? লক্ষ্মী ছেলেরা কি করবে তার জন্য, সময়ের জন্য কি করবে? ইয়েস আরাফাত, লিপা, কন্টেন্ট ডিলিটেড। ইয়েস, ভেরি গুড। লিটল বয়েজ উইল সিং, তাই না? সিং, গান গাবে। লেটস সি। ইয়েস, লিটল বয়েজ উইল সিং ফর টাইম। ছোট ছোট লক্ষ্মী ছেলেরা গান গাবে। আচ্ছা, হু উইল ফেস্টুন টাইম উইথ মে? তোমার সময়কে ফুলের মালা দিয়ে সজ্জিত কে করবে? ফুলের মালা দিয়ে সজ্জিত কে করবে টাইমকে? তোমরাই আমাকে বলো, লেটস সি, কে করবে? কে করবে? ভেরি গুড, লিপা খাতুন, কন্টেন্ট ডিলিটেড, মেসকাত, দেন হচ্ছে মোসাম্মদ, মিনোরা, দেন হুমায়রা, ফাহমিদা, আফিফ, জামিল, শাহিদ। ওকে, গ্রেট, ইয়েস। সুইট গার্লস উইল ফেস্টুন ইউ টাইম উইথ মে। সুইট গার্লস, তাই না? ইয়েস। তারপর হাউ ইজ টাইম অ্যাড্রেসড ইন দ্য পোয়েম? সময়কে কবি কি সম্বোধন করে রাখতেছিল? একদম শুরুতেই বলছি, কবি সময়কে কি নামে ডাকছিল বা কি সম্বোধন করতেছিল? অ্যাড্রেস করা মানে কোনো নামে ডাকা বা কোনো ভাবে সম্বোধন করা। কি নামে ডাকছিল বলো তো? ইয়েস, সুমাইয়া জাহান, এবং বাকিরাও ঠিক বলেছ, ওল্ড জিপসি ম্যান। টাইম ইজ অ্যাড্রেসড অ্যাজ টাইম ইউ ওল্ড জিপসি ম্যান অ্যান্ড টাইম ইউ জিপসি ম্যান। ভেরি গুড ভেরি গুড। সময়কে ওল্ড জিপসি ম্যান বলে সম্বোধন করা হচ্ছিল। আচ্ছা, আজকের ক্লাসের যদি তুমি লাইভ ক্লাসটা অবশ্যই পেতে চাও, দেন ক্লাস 10 সুপার স্টুডেন্টস গ্রুপটা তোমরা যদি নাও থাকো অবশ্যই জয়েন করে ফেলবা। এখানে কিন্তু তুমি ক্লাসের লাইভটাও পেয়ে যাচ্ছ, সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্সও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বাই দ্য ওয়ে, লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্পিকারস ফাইনাল প্লি টু টাইম? মানে সর্বশেষ প্লি বা রিকোয়েস্টটা সময়ের কাছে কি ছিল তার? সে একটা লাস্ট একটা কথা বলে না কবিতায়, সময়কে সময়কে লাস্ট সে কি বলছিল, কি করতে না করছিল? কি করতে না করছিল বলো তো? তাকে সময়কে কিছু একটা করতে মানা করা হয়েছিল, তাই না? কোন জিনিসটা? একটা ওয়ার্ড জাস্ট লিখে দাও, আমি বুঝে যাবো তোমরা। ভেরি গুড লিপি খাতুন, হ্যাসেন অ্যাওয়ে, তারা না করতে, তাই না? দ্য স্পিকারস ফাইনাল প্লি ইজ ওয়াই হ্যাসেন অ্যাওয়ে। অথবা আমি বলতে পারি স্পিকার সময়কে বলেছিল যেন হ্যাসেন না করে অথবা তারা না করে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, সো প্রাউড অফ ইউ গ্যাস। সত্যি সত্যি অনেস্টলি অনেক ভালো লাগছে আজকে আমার। আমি যা দেখতে পাচ্ছি তোমরা একদম 100তে 100 প্রিপেয়ার পরীক্ষার জন্য। তোমাদের ফার্স্ট পেপারে তোমরা আগুন লাগাই দেবে, লিটারালি। খাতায় আগুন লাগাও না, তাহলে মার্কস দিতে পারবে না। খাতায় ছাড়া পরীক্ষা আগুন লাগাই দাও, হলেও না বাই দ্য ওয়ে, বাট আসল কথা হচ্ছে পরীক্ষা ফাটায় দাও, ঠিক আছে? তোমাদের পরীক্ষা অসাধারণ হবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তোমাদেরকে ছেড়ে দেওয়ার আগে আমি কবিতার থেকে কিছু কঠিন টাইপের যদি প্রশ্ন আসে, কি রিলেটেড আসতে পারে আমি একটু বলতে চাই, তারপর তোমাদেরকে আমি আজকের মতো ছেড়ে দিব, ঠিক আছে?
সো এখানে আমি একটা ওভারঅল আইডিয়া দিলাম যে কবিতা থেকে প্রশ্ন উত্তরগুলো কিভাবে আসে, ঠিক আছে? ইজি বা মিডিয়াম ওয়েতে আসলে এভাবে আসবে, আর যদি একটু কঠিন করতে চায় তাহলে তোমার কয়েকটা টার্ম মনে রাখতে হবে। একটা টার্ম হচ্ছে তোমার ইমেজারি। ইমেজারি কাকে বলে? ইমেজারি বলে হচ্ছে দেখো, পিকক্স উইল বাউ টু ইউ। দেখো তুমি যখন কোনো একটা লাইন পড়ে তোমার কল্পনায় তুমি কিছু কল্পনায় চিন্তা করতে পারবা, একটা দৃশ্য দেখতে পারবা, ওইটা এক ধরনের ইমেজারি। লিটল বয়েজ উইল সিং, ছোট ছোট লক্ষ্মী ছেলেরা গান গাবে। তুমি যখন এই লাইনটা পড়তেছো তোমার কানের মধ্যে একটা গান বাজবে, তাই না? এটাকেও এক ধরনের ইমেজারি বলে। তারপর হচ্ছে কোনো কিছুর ধরো স্মেলের কথা বললো, তুমি হয়তো লিখলো যে আ ভেরি ব্যাড স্মেল, এই ওয়ার্ডটা পড়ে কিন্তু তুমি বুঝবা যে খুবই খারাপ কোনো স্মেল। এই সকল কিছু যেটা তোমার পাঁচটা ইন্দ্রিয়কে ভাবতে বাধ্য করবে, এই পাঁচটা তোমার ইন্দ্রিয়কে ভাবতে যেই জিনিস লাইনগুলো বাধ্য করে সেগুলোকে বলা হয় ইমেজারি। আরেকটাকে বলা হয় হচ্ছে মেটাফর অ্যান্ড সিমিলি। মেটাফর আর সিমিলি আমরা হচ্ছে রূপক কথা যেটাকে বলে থাকি, যে যখন আমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে তুলনা করে বোঝানো হয়, ঠিক আছে? যে সে চাঁদের মতো সুন্দর, সে হচ্ছে তোমার যখন হচ্ছে লাইক বা অ্যাস দিয়ে কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করা হয় বা একটা জিনিসকে দিয়ে একটা জিনিসকে বোঝানো হয়, সেটাকে বলা হয় সিমিলি। যখন লাইক বা অ্যাস দিয়ে বোঝানো হয়, মিলটা বোঝানো হয়। কিন্তু লাইক বা অ্যাস ব্যতীত যদি একটা জিনিসের দ্বারা আরেকটা জিনিসকে বোঝানো হয় সেটাকে আমরা বলি হচ্ছে মেটাফোর্স, ঠিক আছে? এখানে আমাদের কোনো সিমিলি ছিল না, বাট হয়তো মেটাফোর ছিল। তার পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, সিম্বলিজম। এখান থেকে তোমার আসার চান্সেস খুবই কম, বাট সিম্বলিজম কি লাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সিম্বলিজম হচ্ছে যে কোন জিনিসটা তোমার প্রদর্শন করতেছে বা কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে। দেখো এখানে পিকক, পিককের কথা আছে, ময়ূর কিন্তু তোমার হচ্ছে দেখবা রাজাদের বাড়িগুলোতে থাকে। স্বর্ণের কথা বলা হয়েছে, রূপার কথা বলা হয়েছে, তাই না? ফুল দিয়ে সজ্জিত করার কথা বলা হয়েছে। এখানে দেখো এই জিনিসগুলো কিসের সিম্বল বলো তো? এই জিনিসগুলো হচ্ছে ধন সম্পদের সিম্বল, তাই না? এই জিনিসগুলো হচ্ছে ধন সম্পদের সিম্বল। সো সিম্বল বিষয়টা হচ্ছে যখন একটা জিনিস দ্বারা আরেকটা জিনিসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ওই জিনিসটা একটা তোমার তোমার প্রতিমা হিসাবে ব্যবহার করা হচ্ছে, একটা সিম্বল হিসাবে, একটা সাইন হিসাবে ইউজ করা হচ্ছে অন্য আরেকটা জিনিস বুঝাতে, ঠিক আছে? সো সিম্বলিজম। সো যেমন আমি বললাম পিকক, গোল্ড, সিলভার, এই সবগুলা কিন্তু ধন সম্পদকে নির্দেশ করে থাকে। সো এটা এক ধরনের সিম্বল। সো এই টাইপের তোমার হচ্ছে আসা চান্সেস হয়তো কম, যদি কঠিন করতে চায় দেন এই রিলেটেড কোশ্চেনগুলো করবে, আদারওয়াইজ যেভাবে দেখাইছে ওইভাবে প্রশ্ন আসবে। সো আই হোপ আজকের ক্লাস তোমরা সবাই বুঝতে পারছো, আর যারা এখনো শেয়ার করনি এখনই শেয়ার করে ফেলো, যে বেশি শেয়ার করবা তাদের থেকে লাকি উইনার সিলেক্ট করা হবে। সো আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে। তোমাদেরকে অনেকক্ষণ ডিস্টার্ব করলাম, অনেক প্যারা দিলাম আজকের ক্লাসে। সো তোমাদের তারপরে যদি কোনো প্রকার কনফিউশন থাকে আজকের ক্লাস নিয়ে, অবশ্যই আমাদের ক্লাস 10 সুপার স্টুডেন্টস গ্রুপসে জানিয়ে দিবা, আমি তোমাদের ওই প্রবলেমগুলা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সবাইকে আমি অনেক মিস করব। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, গুড নাইট, বেস্ট অফ লাক, টেক কেয়ার, উইল মিট ইউ অর উইল সি ইউ অ্যাগেইন সুন, টেক কেয়ার।